ওকে, আপনারা এসিআইপি 26 ওয়েব ডিজাইন 26, তাই না? আজকে ক্লাসের আলোচনা হচ্ছে 19। ওকে, আমরা আজকে জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, বাট তার আগে আমরা কি কি শিখেছি একটু জানার চেষ্টা করব, যে কি কি আলোচনা হয়েছে। তো শুরুর দিকে যে বিষয়গুলো ছিল, বেসিক লেভেল HTML CSS আপনারা জেনেছেন, গ্রিড সিস্টেম মোস্ট প্রবাবলি আপনারা দেখেছেন। তারপরে অ্যাডিশনাল কিছু হয়েছে কি, মিডিয়া কোয়েরির উপরে ক্লাস হয়েছে, আর এগুলোই। তার মানে আপকামিং আছে জাভাস্ক্রিপ্ট আর বুটস্ট্র্যাপ, রাইট? বুটস্ট্র্যাপে 5টা ক্লাস আমরা মনে করি যে না, বুটস্ট্র্যাপে যা শেখানোর, যেটা শেখানো সম্ভব, এটা নির্ভর করে কিন্তু পার্টিসিপেন্টের উপরে। 6টা 7টাও লাগতে পারে যদি স্লো যেতে হয়, আবার প্র্যাকটিসের জন্য কিছুটা সময়ের প্রয়োজন আছে। দেন HTML টু CSS কনভার্সন আছে, সরি PSD টু HTML CSS কনভার্সন আছে। সো সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। সো এই দুইটা পার্টের সাথে আজকে থেকে শুরু হওয়া যে পার্টটা, এই 3টা পার্টই আমরা শেষ পর্যন্ত যাব। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোর্সের সেকেন্ড পার্ট। আমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছি, আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি। যদিও এর আগের ভেতরের অনেক কিছু এখানে টেনে নেওয়া হয়েছে, ঠিক আছে? গ্রিড সিস্টেম, মিডিয়া কোয়েরি এদিকে ছিল না, বুঝতে পেরেছি? কমপ্লিট হয়ে যাবে। আমাদের হাতে 18টা ক্লাস আছে, আমাদের যে কন্টেন্ট আছে সেটা 14টা ক্লাসের, ঠিক আছে? হ্যালো হ্যালো, অ্যান্ড্রয়েডে 5 বছর করে আমাদের এবং বুটস্ট্র্যাপ ক্লাসের মধ্যে আমরা যেটা করে থাকি, যে জাভাস্ক্রিপ্ট যখন শেখানো হবে সাথে সাথে কিছু jQuery প্লাগইন আপনাদের আলোচনায় আনা হবে, রাইট? বুটস্ট্র্যাপের মধ্যে jQuery কিছু প্লাগইন ইন্টিগ্রেশনটাও ওই বুটস্ট্র্যাপ ক্লাসের ভেতরেই অন্তর্ভুক্ত, রাইট? আপনারা যখন মিডিয়া কোয়েরি পর্যন্ত জানেন, বেসিক্যালি এটা নির্ভর করে, ব্যাচ টু ব্যাচ ভেরিও করে। আমরা মিডিয়া কোয়েরিটা কখনো কখনো একদম শেষে নিয়ে আসি। মিডিয়া কোয়েরিটা বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে প্রফেশনালিজম বা প্রফেশনাল প্রজেক্টকে এন্ড পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমি বুটস্ট্র্যাপ দিয়েও কিছুটা হিমশিম খাচ্ছি, বুটস্ট্র্যাপও কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে, যে কোনো জায়গাতে ব্রাউজারের কোনো এরিয়াতে গিয়ে সেটা একদম পারফেক্ট হচ্ছে না। ওই সময়টাতেই আমরা মিডিয়া কোয়েরি ইউজ করে একদম ফাইনাল পর্যায়ে নিয়ে যাই, যে কনসেপ্টটা আপনারা আগেই কিছুটা পেয়ে গেছেন, তাই না? মিডিয়া কোয়েরি কনসেপ্টটা। ওকে, আর গ্রিড সিস্টেমটা বেসিক্যালি ভেরি লাইট ওয়েট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মোবাইল অ্যাপস বলেন আর ওয়েব অ্যাপস এর একদম সিঙ্গেল স্টোন বা সিঙ্গেল পেজ ওয়েবসাইটের জন্য আপনারা আগাচ্ছেন, তখন বুটস্ট্র্যাপের পরিবর্তে গ্রিড সিস্টেম ডেভেলপ করে, গ্রিড সিস্টেমের মাধ্যমে সুন্দর একটা ছোট্ট ডিজাইন করে কয়েক পেজের ওয়েবসাইট যখন করা হয়, ভেরি লাইট ওয়েট, তখন গ্রিড সিস্টেমটা ইউজ করা হয়। তো প্রফেশনাল প্রজেক্ট যখন আপনারা করতে যাবেন, প্রফেশনাল প্রজেক্টে অ্যাজ এ ডিজাইনার আপনারা যখন কাজ করবেন, ম্যাক্সিমাম কেসে কিন্তু বুটস্ট্র্যাপেই কাজ করতে হবে। যদি মোবাইল অ্যাপস নিয়ে কাজ করেন, তখন আপনাকে এই HTML5 CSS3 দিয়ে গ্রিড সিস্টেম ডিজাইন করতে হতে পারে, এছাড়া প্রয়োজন নেই। কারণ ওয়েব পেজ ডেভেলপমেন্টে গ্রিড সিস্টেমের ইউজটা খুব কম, বুটস্ট্র্যাপের ইউজটাই এখন বেশি। রাইট, এটা না শিখলে ওইটা শিখতে পারতেন না, রাইট? ওগুলো ইউজটা কম আর কি, আস্তে আস্তে আপনাদের সামনের দিকে যেতে। আচ্ছা, এখন আসছে জাভাস্ক্রিপ্ট ইস্যুতে। আমি জাভাস্ক্রিপ্টের ভেরি বেসিক বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো আর কি আপনাদের সাথে, যাতে আপনারা কিছুটা বুঝে ওঠেন জাভাস্ক্রিপ্ট বিষয়টা কি। জাভাস্ক্রিপ্টটা শুধু জাভাস্ক্রিপ্টটা শুধু এই কোর্সে বলতে পারেন ইন্ট্রোডিউসড হবে। যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য কয়টা ক্লাসের দরকার আছে, আমি বলবো যে এরকম আরো 2টা
কোর্সের দরকার আছে, রাইট? 36 ক্লাস দরকার আছে। সো জাভাস্ক্রিপ্ট এরকম একটা বিষয় যে আপনি মোটামুটি যা চাচ্ছেন ওয়েবে ক্লায়েন্ট এন্ড রিলেটেড ইস্যুতে জাভাস্ক্রিপ্ট দিয়ে সবকিছুই করা সম্ভব। একটা কথা প্রচলন আছে জাভাস্ক্রিপ্টের বেলায় যে হতে পারে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি শুরু করব যে এখনকার দিনে বা প্রফেশনাল ওয়েবে জাভাস্ক্রিপ্টের পাওয়ারটা কি। আমি দুইটা সাইট খুলছি, ফেসবুক খুলেছি, খুবই জনপ্রিয় তাই না আমাদের কাছে এই সাইটটা। তো এই জনপ্রিয় সাইটটাকে যদি আমি বলি যে যদি জাভাস্ক্রিপ্ট না থাকে আমার ব্রাউজারে, সেক্ষেত্রে এই জনপ্রিয় সাইটটা আদৌ আসবে কিনা। তো আমি আমার একটা টুল আছে আমার মেশিনে, ওয়েব ডেভেলপমেন্ট টুল, যার মাধ্যমে যদি আমার ব্রাউজারে জাভাস্ক্রিপ্টকে অফ করে দেই তাহলে বেসিক্যালি কি হয় একটু দেখ। তার মানে সে জাভাস্ক্রিপ্ট ছাড়া প্রপারলি আমার ফেসবুক কাজ করবে না, সে কতটা ডিপেন্ডেন্ট। যদি আপনি জিমেলে যান একই মেসেজই পাবেন, সকল পপুলার সাইটে এই অবস্থা। জাভাস্ক্রিপ্টের উপরে তারা হেভিলি ডিপেন্ডেন্ট, যদি জাভাস্ক্রিপ্ট না থাকে সে ঠিকঠাক মতো কাজ করবে। তার মানে আমরা যা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং এর জন্য জাভাস্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি আছে হেভিলি, বাট ডিজাইনারদের যে অনেক বেশি জাভাস্ক্রিপ্ট জানার প্রয়োজন পড়ে সেটা কিন্তু না। ডেভেলপারদের মোস্টলি জাভাস্ক্রিপ্ট খুব বেশি জানার প্রয়োজন পড়ে। ডিজাইনাররা মেইনলি ডিজাইনের জন্য তারা ছোট ছোট কিছু প্লাগইন ডিজাইনের সাথে অ্যাড করে, কখনো কখনো স্লাইডার দেখবেন, স্ক্রলার দেখবেন, যে সুন্দর করে ইমেজ স্ক্রল হয়ে চলে যাচ্ছে, অথবা ক্লিক করলে স্ক্রল হয়ে হয়ে চলে যাচ্ছে, মূল যে স্লাইডারটা সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে, টেক্সট স্ক্রল হয়ে যাচ্ছে, দেখেন না? তারপরে কোন একটা বক্সে আপনি ক্লিক করছেন সেটা ওপেন হয়ে যাচ্ছে, আবার ক্লিক করছেন আবার ক্লোজ হয়ে যাচ্ছে। কখনো কখনো খুব ক্লাসি সাইট গুলোতে দেখা যায় যে আপনি ড্র্যাগ করে ধরে আরেক জায়গায় ছেড়ে দিচ্ছেন, সেখানে ড্রপ হয়ে যাচ্ছে। সো এই যে কাজগুলো সেগুলো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে যার নাম হচ্ছে jQuery এর প্লাগইন, রাইট? সো জাভাস্ক্রিপ্টের বেসিকটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে jQuery লাইব্রেরির কোনো কিছু ইউজ করাটা শুধু চোখ বন্ধ করে কাট কপি পেস্টই হবে, রাইট? তো ওই জায়গাটাতে কিছুটা নলেজ ডেভেলপ করার জন্যই জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজটা দাও। যে আপনারা যখন ওখান থেকে কাট কপি পেস্টেই যাবেন, একটু বুঝে কাট কপি পেস্ট করেন, রাইট? সো ডিজাইনার মূলত ইউজ করে থাকে কি jQuery প্লাগইন গুলো। আমি যে জায়গাগুলোর কথা বলছি, এখনকার দিনে তারা যখন ফর্ম তৈরি করে, ফর্মের ভ্যালিডেশনের কাজটাও তারাই করে দেয়, ক্লায়েন্ট এন্ড প্রোগ্রামিংটা তারাই করে দেয়, ডিজাইনাররাই করে দেয়, তখনও সেখানে জাভাস্ক্রিপ্টে jQuery ইউজ হয়। ক্লিয়ার? সো জাভাস্ক্রিপ্টটা বেসিক্যালি একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রিপিট করছি, জাভাস্ক্রিপ্টটা বেসিক্যালি কি একটা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটা ক্লায়েন্ট সাইড, এটা ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নরমালি আমরা বলে থাকি। ক্লায়েন্ট সাইড কেন বলা হয়? আমাদের এন্ডে এসে এক্সিকিউট হয় বলে, রাইট? এই যে ফেসবুকের কোডগুলো, এটা কি আমার মেশিনে আছে? কোড আমার মেশিনে নেই, রাইট? বা জিমেলের কোড কি আমার মেশিনে আছে? টুইটারের কোড তারা তাদের সার্ভারে কোডটা রেখে দিয়েছে, তাই না? সো এখন একটু তাহলে আমরা দেখি যে একটা সাইটের কোড কিভাবে আমার মেশিন পর্যন্ত আসে, রাইট? আমি XYZ লিখেছি, ফেসবুক আসবে? আসবে না, রাইট?
ফেসবুক আর স্পেলিং মিস্টেক করেছে ফেসবুক আসবে? তার মানে কি কাছাকাছি লিখলেও আমার ওই সাইটটা আসবে না, আমাকে এক্স্যাক্টলি লিখতে হবে। সো আমি যদি এখন বলি যে facebook.me আসবে, ফেসবুকের নাম তো আমি ঠিকই লিখেছি, আমি এক্সটেনশনটা ভুল লিখেছি, রাইট? তাও কিন্তু আসছে না। ওকে, ফেসবুকের নাম ভুল মানে এফবি তে লিখে আমরা সার্চ দিই, ওটা তো ওটা সার্চ ইঞ্জিনে সার্চ ইঞ্জিনে আসে, বাট সাইট তো আসে না, তাই না? আপনি এফবি লিখে যদি এন্টার দেন আপনার ফেসবুকের পেজ কি আসবে? আসবে, তাই না? তো বেসিক্যালি এই উপরের দিকে এটাতে রিডিরেক্ট করা আছে, ওইটাও তাদের ডোমেন, রাইট? ওইটাও তাদের ডোমেন, বাট ওটাকে রিডিরেক্ট করা আছে এই জায়গায়, রাইট? যাবতীয় এক্সটেনশন ফেসবুক কিনে রেখেছে এবং সবাইকে এই জায়গায় রিডিরেক্ট করে দিয়েছে। কেউ যেন ওই নতুন কোন এক্সটেনশন কিনে তাকে পেইন দিতে না পারে। এটা বুঝতে পেরেছেন? এখন এই যে নামটা দেখতে পাচ্ছেন না facebook.com, এটাকে নরমালি আমরা বলে থাকি কি ডোমেইন, রাইট? এটাকে বলা হয়ে থাকে কি ডোমেইন বা ডোমেইন নেম, ডোমেইন নেম উইথ এক্সটেনশন বলা হয়ে থাকে। ডটের পরে যেটা এটাকে বলা হয় টিএলডি, টপ লেভেল ডোমেন। .com টাকে নরমালি আমরা বলে থাকি টিএলডি, টপ লেভেল ডোমেন। ওকে, সো এরকম টিএলডিস রয়েছে, টপ লেভেল ডোমেন এক্সটেনশনস রয়েছে প্রায় 700, রাইট? 700 মতো এক্সটেনশনস রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে .com। জনপ্রিয় হওয়ার মূল কারণ আছে, এটা ওই কম্পিউটারের কিবোর্ডের সাথেও কিছুটা রিলেশন আছে। আমরা কন্ট্রোল ধরে এন্টার দিলেই .com টা সেট হয়। এটা বেসিক্যালি বলতে পারেন যে বেশ কিছু টাকার বিনিময়ে হয়তো মাইক্রোসফটের সঙ্গে তাদের চুক্তি। এটা কি পপুলার ডোমেন এক্সটেনশনে নিতে হবে এবং এই ডোমেনটা যদি খুব সহজে দেখা যায় সেই কারণে হয়তো মাইক্রোসফটের সঙ্গে ডোমেইন কোম্পানিগুলোর রিলেশনের মাধ্যমে এই ফিচারটা সেখানে রাখা হয়েছিল। ওকে, .com ডোমেন, ফার্স্ট .com এর ডোমেইন লঞ্চ হয় সেপ্টেম্বরে 15 তারিখে 1985, রাইট? 1985 ফার্স্ট ডোমেনের যে যাত্রাটা সেটা আপনারা বলতে পারেন, এবং এটা কিন্তু স্টিল ডোমেনের ম্যাক্সিমাম ইস্যুগুলোই ম্যানেজ করছে ইউএস ডিফেন্স। ইউএস এর ডিফেন্স থেকে এটা মূলত ম্যানেজ হয়ে থাকে, তাদের হাতেই এর মূল কলকাঠিটা এখনো রয়েছে। আর রিসেন্টলি প্রচুর ডোমেন এক্সটেনশন অ্যাড হয়েছে এবং বেশ কিছু ডোমেন এক্সটেনশন জনপ্রিয় হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে .me, পার্সোনাল ডোমেনের জন্য, প্রফেশনাল ডোমেনের জন্য .pro, রাইট? আর বিজনেস এর জন্য আছে .biz, সেটা অনেক আগে থেকে। আর আমাদের দেশে রিসেন্টলি একটা ডোমেন এসেছে .বাংলা। আপনারা যদি ডোমেন চান সেই নামে করতে পারেন, কারণ কয়েক বছর আগেও .বাংলা আমাদের দেয়া হয়েছিল, কোনো ডোমেন রেজিস্ট্রেশন না হওয়ার কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়। অনেক কাঠখড় পুড়িয়ে ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করে আবার সেটা আমরা আনতে পেরেছি। সো এখন আর সেই ভুলটা হবে না, অলরেডি কয়েক হাজার .বাংলা ডোমেন ক্রিয়েট হয়ে গেছে। কোনো দরকার নেই, আমাদের কাছে আসেন, আমরা ব্যবস্থা করে দেব। ঠিক আছে, সব অনলাইনে আছে, আপনি অনলাইনেই সবকিছু করতে পারেন। বিকাশে টাকা পাঠাতে পারেন, সকল ইনফরমেশন ইমেলে দিতে পারেন, বা আপনি তার অ্যাকাউন্টে আপলোড করতে পারেন, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন তারা আর অ্যানালগ নেই, ডিজিটাল হয়ে গেছে। তাহলে 2 ইয়ার্স কাউন্টার পার্ট আছে, 2500 টাকা মতো কস্ট করবে। হ্যালো হ্যালো
এটাতে বেসিক্যালি তুমি রাখো যে আমাদের চারজনের ক্ষেত্রে শুধু ট্রেনিং এ রাখো, যে আমরা ট্রেনিং করেছি, আর ওদের দুইজনকে শুধু কোর্সে কন্ডাক্ট করছে যে এই মানে মোবাইল রিলেটেড। না না কোনো দরকার নেই, তার হ্যাঁ তারা ট্রেনিং এ ফরওয়ার্ডিং কাজ করতে থাকে দিবে। মানে আমার সিভিতে বিলিজ অফ বেসিক্সের যেখানে রেসপন্সিবিলিটি গুলো আছে না, ওর ভেতরে শুধু অ্যান্ড্রয়েডের নাম দিয়ে তোমার আমার যেখানে ওই রেসপন্সিবিলিটি আছে না, ধরো তুমি জব মানে ট্রেনিং করাইছো, ওখানে তো অ্যান্ড্রয়েডের কথা নেই, ওখানে শুধু অ্যান্ড্রয়েডটা দিয়ে দিতে। আমার এখানে আমার বিলিজ অফ বেসিক্সে যখন ট্রেনিং নিচ্ছে ওখানে অ্যান্ড্রয়েডের নাম দিয়ে এখন তো অ্যান্ড্রয়েড তো অনেক না। একটু বলি যে অ্যান্ড্রয়েড কিন্তু আসছে 12 সালে, আমরা তো ওইটা মানে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 5 ইয়ার্স আমাদের তো 10 বছর যদি না হয়, 9 বছর হয়, 60 বছর হয়, কোনো সমস্যা নেই। ওটা যথেষ্ট যথেষ্ট আছে। আমি এখন বলতেছি কি এই সিভিটা টোটালি ফেক, যারা দিচ্ছে 100% ফেক, আমাদের তো কিছু আছে। ওইটা দেওয়ার কারণ হচ্ছে যে এই বিআইটিএম কি বলছিলাম, ডোমেইন নিয়ে কথা বলছিলাম তাই না? সো ডোমেইন নিয়ে কথা বলছিলাম, ডোমেইনের এক্সটেনশন নিয়ে কথা বলছিলাম, ডট বাংলা ডোমেইন নিয়ে কথা বলছিলাম, যেটা আমাদের দেশীয় ডট বিডি ডোমেইন নিয়ে কথা বলছিলাম। এটা আগে একটু জটিলতা থাকলেও এখন কিন্তু অনেক ফ্লেক্সিবল হয়েছে, রাইট? আগে দুবার যেতে হতো, টাকা পয়সা ও কাগজপত্র হার্ড কপি আকারে জমা দিতে হয়, এখন কিন্তু স্ক্যান করে পাঠালে হয়, রাইট? আপনি জাস্ট ইমেল করবেন, ওখানে একটা অ্যাকাউন্ট করেন, এভরিথিং ইজ গুড, ফাইন, মানে গোয়িং ভেরি ওয়েল। যদিও যারা ওখানে কাজ করছে তাদের হয়তো দিন দিন আরো উন্নতি হবে, তাদের লিমিটেশন আছে, কারণ হয়তো যখন অ্যাপয়েন্ট করা হয়েছে ওই লেভেলের লোক ওখানে দেয়া হয় না, বাট আস্তে আস্তে তারা কিন্তু ইমপ্রুভ করছে, রাইট? সো আগে যেমন অনেক জট তৈরি হতো, রাইট, এখন কিন্তু তেমনটা আর নেই, সব অনলাইনে হয়ে যাওয়াতে অনেক ফ্লেক্সিবিলিটি এসেছে। ওকে, তো এক্সটেনশন গুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। আমরা নর্মালি ব্রাউজারে ডোমেইন দিয়ে যখন হিট করি, একটা জিনিস তো আপনারা খেয়াল করেছেন যে ফার্স্ট টাইম যখন কোনো সাইট আমরা ভিজিট করি, পেজটা লোড হতে বেশ সময় নেয়। তার বিহাইন্ড রিজনটা কি সেটা আমি এখন একটু বলছি। আর আমরা ক্লায়েন্টের নিয়ে কাজ করছি, ক্লায়েন্টের কেন বলছি সেই বিষয়টা একটু ক্লারিফাই করছি আজকে। তো ফার্স্টে আমরা যখন কোনো একটা ব্রাউজারে গিয়ে স্ট্যাটাসে লাইক আমি xyz.com লিখে হিট করি, এটাকে বলা হচ্ছে ডোমেইন, রাইট? যে সাইটটা আমি ফার্স্ট টাইমের জন্য এই ব্রাউজারের ট্যাব দিয়ে ভিজিট করছি। তো সেই ক্ষেত্রে আমার মেশিনে যদি ইন্টারনেট কানেকশন থাকে, দেন না এই সাইটটা এক্সিস্ট করলে আমার ব্রাউজারে আসবে, তাই না? সো ইন্টারনেট যদি থাকে, দেন আমাকে সে সরাসরি পাঠিয়ে দেবে ডিএস, যেটাকে আমরা ডোমেইন সার্ভার বলে থাকি। ডোমেইন সার্ভারটা বেসিক্যালি বেশ কয়েকটা পার্টে থাকে, আমি ওটার এলাবোরেশনে যাচ্ছি না। একটা মেইন সার্ভার থাকে, মেইন সার্ভার থেকে কিছু দামে ডোমেইন পারচেজ করতে হয়। ফর এক্সাম্পল, ইউএস ডিফেন্সের কাছে যখন এই মেইন সার্ভারটা আছে, আমি যদি একটা নতুন এক্সটেনশন তার কাছে চাই, যে লাইক আমি আমার নামের এক্সটেনশনটাকে পপুলার করতে চাচ্ছি, রাইট? এক্সাম্পল হিসেবে বলছে লাইক আমাকে ইউএস ডিফেন্সকে $1 মিলিয়ন জমা দিতে হবে, যে আমি এই $1 মিলিয়ন তোমাকে দিলাম, তুমি এই নতুন এক্সটেনশনটা ক্রিয়েট করো, রাইট? আমি আমার নামটাকে আমি পপুলার করতে চাচ্ছি, সো আমার টাকা আছে, আমি এক্সটেনশনটা কিনে নিলাম, রাইট?
এরপর থেকে আমি মার্কেটিং শুরু করলাম যে এই ডোমেনটা পাওয়া যায়, এই ডোমেনটা পাওয়া যায়, রাইট? আমার কাছে আমি যখন ডোমেনটা নিলাম, লাইক আমি টাকা দিয়েছি, আমার আর কোনো টাকা লাগবে না তার কাছ থেকে ডোমেন নিতে। দ্যাট মিন্স মেইন সার্ভার থেকে ডোমেন নিতে আমার কোনো টাকা লাগবে না। আমি যদি সেল করি, যা সেল করব সেটাই আমার বেনিফিট, রাইট? যে আমি যদি 10টা সেল করি 10টাই আমার বেনিফিট। এখন এটা কি মাইনাস হতে থাকবে $1 মিলিয়ন থেকে। আমি যখন 1 মিলিয়ন ডোমেন লাইক সেল করে ফেলবো তখন আমার বেনিফিট, 1 মিলিয়ন টাকার বেশি সেল করব তখন আমার বেনিফিট স্টার্ট হবে। এখন ওই ডোমেনটা যখন আস্তে আস্তে পপুলার হয়ে যাচ্ছে, তখন আপনি বলছেন যে না, আমার একটা ডোমেন সার্ভার আছে, আপনিও ওই ডোমেনটা সেল করবেন, তখন কিন্তু ওই মেইন সার্ভারের কাছ থেকে, ইউএস ডিফেন্সের কাছ থেকে পয়সা দিয়ে কিনতে হবে। ইউএস ডিফেন্স ওটাকে $2 $3 সেল করে, যেটা যে রেট সেট করবে সেটা দিয়ে আপনি কিনছেন। লাইক আপনি ওনাকে সেল করছেন $10, বাট ইউএস ডিফেন্সের কাছ থেকে কিনছেন কি $3 দিয়ে। আপনার বেনিফিট কত? $7। আমারও কিন্তু কিছু পার্সেন্টেজ সেখানে থাকবে। যদি ইউএস ডিফেন্স $3 দিয়ে সেল করছে, তার ভেতরে $1 আমার কাছে আসবে, কারণ আমি টাকা জমা দিয়ে ওই এক্সটেনশনটা ক্রিয়েট করিয়েছি। নতুন নতুন এক্সটেনশন ক্রিয়েট হয় এরকম বড় বড় কোম্পানি ইনভেস্টমেন্টের মাধ্যমে নতুন নতুন এক্সটেনশন ক্রিয়েট করাই বলে। এটা বোঝাতে পেরেছি? ওকে, এরকম 700-র বেশি এক্সটেনশন এখন রয়েছে। তার মানে বাংলাদেশের .bd বা বাংলাদেশের .বাংলা ডোমেন করতেও তাদেরকে অনেক টাকা দিয়ে আসতে হয়েছে। বলেন, আমরা যদি চাই আমরা ইউএস বেসিস ছাড়া অন্য কোথাও থেকে কিনতে পারবো না? অন্য কোথাও সার্ভার নেই, একটাই মেইন সার্ভার এটাকে বানাইতে পারে নেই, কোথাও থেকে কন্ট্রোল হবে না, এক জায়গা থেকে। এভরিবডি, সবাই ওখান থেকেই ডোমেন নেবে। আচ্ছা, এখন সাব রিসেলার্স যেগুলোকে বলা হচ্ছে বা ডোমেন রিসেলার্স যাদেরকে বলা হচ্ছে, পপুলার নেম আছে, আপনারা নাম জানেন, GoDaddy আছে না? ওরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে থাকে। ইনোম নামে আরেকটা কোম্পানি রয়েছে যারা অনেক বেশি ইনভেস্ট করেছেন, প্রথমের দিকে তারা ইনভেস্ট করেছে। রিসেলার ক্লাব বলে কোম্পানি রয়েছে, তারাও কিন্তু এই ডোমেনের পেছনে প্রচুর ইনভেস্ট তারা করে, রাইট? এবং ওখান থেকে ডোমেন আমরা পারচেজ করতে পারি, বা আমাদের মতো যারা রিসেলার, ওদের রিসেলার সেকেন্ড হ্যান্ড রিসেলার, তাদের কাছ থেকেও ডোমেন পারচেজ হয়। রিসেলার সিস্টেমটা এরকম যে একজনের হাত ধরে ধরে আরেকজন, আরেকজনের হাত ধরে আরেকজন, আরেকজনের হাত ধরে আরেকজন পর্যন্ত যেতে পারে। এটা অনেক দূর পর্যন্তই নেওয়া সম্ভব। সো এখানে অনেকেই থাকবে, বাট আমি বলছি যে যখন কোনো ডোমেইনে হিট করা হয়, সরাসরি যে মেইন ডোমেন সার্ভারে চলে যাচ্ছে, ফার্স্টে চেক করে যে এই ডোমেনটা এই সার্ভারে এক্সিস্ট করে কিনা। এখন পর্যন্ত 10 বিলিয়নের উপরে ডোমেন ক্রিয়েট হয়েছে, রাইট? যা প্রতিনিয়ত ডাবল হচ্ছে, প্রতি বছর এখন ডাবল হচ্ছে, রাইট? 13 পর্যন্ত যা হয়েছে 14-এ তার ডাবল হয়েছে, রাইট? 1985 থেকে শুরু করে 2013 পর্যন্ত যত ডোমেন সেল হয়েছে, 13 থেকে 14-তে তার চেয়ে বেশি ডোমেন সেল হয়েছে। সেটা বোঝা যাচ্ছে, তার মানে বুমিং শুরু হয়েছে কি 13-র পর। সো এখন এই ডোমেনটা চেক হওয়ার পর যদি এক্সিস্ট করে, গুড। এক্সিস্ট করলে এই ডোমেনটা কোন সাব রিসেলার তার কাছে পাঠিয়ে দেয়। মনে করেন আমার হচ্ছে হোস্ট বাড়ি, আমার রিসেলার হচ্ছে hostbuddy.com। তো আমি কোনো একটা ডোমেন লিখেছি xyz.com, এটা আমার ডোমেন ফর এক্সাম্পল, এবং এটা আমার হোস্ট বাড়ি থেকে ক্রিয়েট করা। তো মেইন সার্ভারে যাবে, মেইন সার্ভার বলবে যে না, এই ডোমেনটা এক্সিস্ট করছে এবং এটা এই রিসেলারের, হোস্ট বাড়ির এই ডোমেনটা। সো হোস্ট বাড়ি সার্ভারে যাওয়ার পর ওই ডোমেনের এগেনস্টে একটা পার্টিকুলার এরিয়া আছে যেটাকে আমরা নরমালি বলে থাকি নেম সার্ভার। কি বলা হয়? নেম সার্ভার। নেম সার্ভারটা বেসিক্যালি ওই হোস্টিং সার্ভারের অ্যাড্রেস যেখানে এই সাইটটার কোড রাখা আছে, রাইট? সো একটা সাইট লঞ্চ করার জন্য দুইটা জায়গা বা দুইটা সার্ভার স্পেসের প্রয়োজন পড়ে। নাম কেনার জন্য ডোমেইন, আর জায়গা কেনার জন্য, স্পেস কেনার জন্য হোস্টিং, রাইট? সো ডোমেনের সাথে হোস্টিং পয়েন্ট হয় কি দিয়ে? নেম সার্ভারের মাধ্যমে। রিপিট করছি, ডোমেনের সাথে হোস্টিং পয়েন্ট করা হয় নেম সার্ভারের মাধ্যমে, রাইট? সো যখন আমি ডোমেনে গিয়ে দেখলাম যে আমার নেম সার্ভারটা এইটা, সো স্পেসিফিক কোন একটা হোস্টিং সার্ভারে আমাকে পয়েন্ট করা হলো, সেখানে যাচ্ছি এবং ওই জায়গাটাতে আমার কোড লেখা আছে, রাখা আছে। সো আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে কোথায়? হোস্টিং সার্ভারে। সো হোস্টিং সার্ভারটা বেসিক্যালি কি? আমি লাইক 5 পেজের একটা স্ট্যাটিক সাইট বানিয়েছি,
রাইট? আমার কোড সাইজ 50 MB, ফর এক্সাম্পল আমি 100 MB এর একটা ডিস্ক স্পেস কিনলাম, একটা হোস্টিং কিনলাম, আমার আগে থেকে একটা ডোমেন নেওয়া আছে, অথবা আমি বললাম যে আমি একটা ডোমেন কিনবো। তাহলে আপনাকে যেটা করতে হবে, যে নামে ডোমেন কিনতে চাচ্ছেন সেই নামে একটা ডোমেন স্পেসিফিক সার্ভারের কাছ থেকে কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে এবং ডোমেনের সাথে হোস্টিং কে পয়েন্ট করে দিতে হবে, ফার্স্ট জব। দেন ওই হোস্টিং এর সার্ভারের মধ্যে গিয়ে আপনার কোডটা রেখে আসতে হবে, কিছু নিয়ম কানুন আছে ডেফিনেটলি। দেন আপনি যখন ব্রাউজার থেকে হিট করবেন আপনার ওই কোডটা সার্ভারে রান হবে, আপনার ব্রাউজারে এসে ওই সাইটটা দেখাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো যখন আমি ব্রাউজার থেকে হিট করছি সে ডোমেন সার্ভারে যাচ্ছে, সেখান থেকে আমার ডোমেন রিসেলার সার্ভারে যাচ্ছে, সরি রিসেলার সার্ভার আমাকে পয়েন্ট করে দিচ্ছে কোথায়? হোস্টিং সার্ভারে, আর হোস্টিং সার্ভারের ভেতরে কোডগুলো রান করছে। রাইট? ফেসবুক পিএসপি দিয়ে তৈরি করা, পিএসপি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যখনই আমরা হিট করছি একটু খেয়াল করবেন, আমি যখন ফেসবুকে হিট করছি আমি জাভাস্ক্রিপ্টটার ডিসেবল ফিচারটা তুলে নিচ্ছি। একটু খেয়াল করেন তো, গোল গোল করে উল্টা চক্কর ঘুরছে না? এবং এটা গ্রে কালারে ঘুরছে, এটা কিন্তু গ্রে কালারে ঘুরছে। দেন আবার কি ক্লকে গ্রিন কালারে ঘুরছে। এটা তো বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স আমি যখন এন্টার দিয়েছি গ্রে কালারে ঘোরার অর্থ হচ্ছে সে শুরুতে চলে গেছে কোথায়? ডোমেন সার্ভারে। ডোমেন থেকে সে হোস্টিং সার্ভারে। হোস্টিং এ যে যখন কোড এক্সিকিউট করছে তখনও গ্রে কালারে, যখন এক্সিকিউশন শেষ আমার ব্রাউজারের দিকে আসছে তখন ক্লকে গ্রিন কালারে। সেটা বোঝা যাচ্ছে? গ্রে কালার যখনও ঘুরছে তখন পর্যন্ত কি সে সার্ভারেই আছে, সার্ভারের কোড এক্সিকিউট করছে। সরি, প্রথমত সে ডোমেন সার্ভারে তার এক্সিস্টেন্সি দেখছে, দ্বিতীয়ত ডোমেন সার্ভার থেকে হোস্টিং সার্ভারে গিয়ে কোড এক্সিকিউট করছে, কোড এক্সিকিউশন শেষে যখন আমার ব্রাউজারের দিকে আসছে তখন সে গ্রিন হয়ে যাচ্ছে এবং ক্লকে ঘুরছে। ক্লিয়ার? যখন আমার পেজ লোড তখন লোডিং ফিনিশ। ক্লিয়ার? এখন আসি আমাদের সামনে যখন আসলো তখন কি আসলো? পিএসপি দিয়ে করা সাইট, এই স্ট্রাকচারটা, এই ডিজাইনটা আর কিছু ফিচার HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। সেই কোডগুলো রিটার্ন হয়ে গেছে কোথায়? আমার ক্লায়েন্ট ব্রাউজারের কাছে। আর পিএসপির যে কোডগুলো সেগুলো কিন্তু সার্ভারেই এক্সিকিউট হয়েছে, ওই যে হোস্টিং সার্ভার সেখানেই এক্সিকিউট হয়েছে। আর প্লেন টেক্সট বলতে বোঝায় ওর ভেতরে HTML এর কোড থাকতে পারে, CSS এর কোড থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট এর কোড থাকতে পারে, সেটা সে HTTP এর মাধ্যমে আমার ব্রাউজারের কাছে রিটার্ন করেছে। এখন আসি আমার ব্রাউজার কি করলো। ব্রাউজার হচ্ছে এই তিনটা ল্যাঙ্গুয়েজের সার্ভার। বলা হয়েছে ডেফিনেটলি যে ব্রাউজার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এর সার্ভার, তাই কিনা? যখন সার্ভার সে HTML এর কোড চিনে, যেমন ওই প্লেন টেক্সটের মধ্যে থেকে HTML যা পেয়েছে সেটাকে এক্সিকিউট করে ফেলেছে, CSS গুলোকে আলাদা করে সেগুলোকে এক্সিকিউট করে ফেলেছে এবং জাভাস্ক্রিপ্ট গুলোকে আলাদা করে সেগুলোকেও সে এক্সিকিউট করে। রাইট? সো আমি যদি এই অ্যাড্রেসটা ব্রাউজার ছাড়া অন্য কোথাও লেখার ব্যবস্থা থাকে এবং সেখানে লিখি, আমার সাইট কি আসবে? কারণ আমি যদি নোটপ্যাডে লিখে facebook.com লিখে এন্টার দেই, কিছু হবে? হবে না। ওয়ার্ডপ্যাডে, ডকএক্স এ পসিবল না। রাইট? কারণ সে প্রোটোকলের মাধ্যমে ইনস্ট্রাকশনটা কোথাও পাঠাতেও পারবে না, কোনো ডাটাও রিসিভ করতে পারবে না এবং ওই কোডগুলোকেও সে চিনবে না। সেটা বোঝা যাচ্ছে? চেনার জন্য উপায় কি? ব্রাউজার। এই কারণে আমরা সাইট ভিজিট করি ব্রাউজারের মাধ্যমে। ওকে? সো আমাদের কাছে কিন্তু কোনো সার্ভার সাইডের কোড নেই। আমি যে সাইটই ভিজিট করি না কেন ওই সাইটের সকল ক্লায়েন্ট এন্ডের কোড আমার মেশিনে চলে আসে। এই কারণে এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয়ে থাকে ইনসিকিউর, মানে একেবারেই সিকিউর না। আমি যে কোনো সাইটের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তুড়ি মেরে নিয়ে নিতে পারি। হ্যাকের দরকারই নেই, হ্যাক করতে তো বুদ্ধি লাগে। এখানে বুদ্ধিও লাগবে না, আপনি রাইট ক্লিক করে সোর্স দেখবেন। এর জন্য কি এক্সট্রা বুদ্ধির দরকার আছে? যে কেউ পারবে, তাই না? সো সিকিউরিটি নেই, কিছু লিমিটেশন আছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এর, বাট এটা নেগলেক্টেবল আর কি। আর ওয়েবের জন্য এই তিনটা ল্যাঙ্গুয়েজের এখন পর্যন্ত কোনো বলতে পারেন যে কম্পিটিটর আসে নাই।
নেই। HTML CSS JavaScript এর কোনো কম্পিটিটর নেই। যদি এর ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যায় ওয়েবের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, যদিও তারা কি মার্কআপ, রাইট? ক্লায়েন্ট এন্ডের পোর ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় দুর্বল ল্যাঙ্গুয়েজকে, বাট জাভাস্ক্রিপ্ট কে বলা হয় মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, রাইট? জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটা বাণী আছে, সেটা হচ্ছে এরকম, এই বাণীটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন জাভাস্ক্রিপ্টের পাওয়ার কতটুকু। যদি সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফেল করে কোনো প্রবলেম সলিউশনে, তাহলে তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ট্রাই করো। জাভাস্ক্রিপ্ট ফেল করলে ওই প্রবলেম আর সলভ করা যাবে না। বুঝতে পেরেছি? সো অত্যন্ত পাওয়ারফুল, যে কোনো প্রবলেমই সলভ করা সম্ভব যদি সেটা কন্ডিশনের মধ্যে পড়ে, রাইট? লজিকের মধ্যে আসে। হ্যালো সালিম। হ্যাঁ সালিম বলো। বলা হচ্ছিল এই জায়গার কথাটা, তাই না? এটাকে আমরা বলছি কি ব্রাউজার। ব্রাউজার কে বলা হচ্ছে সার্ভার, রাইট? সার্ভার কাকে বলা হয়? দেখার কোনো তথ্য সংরক্ষণ সিকিউরিটি সংরক্ষণ করা এখান থেকে সার্চ করা হয়েছে। আচ্ছা বলেন। কানেকশন দেয়া, খারাপ বলেন নাই, ঠিকই আছে। সার্ভার বেসিক্যালি যদি আমি প্রোগ্রামিং এর সার্ভারের কথা বলি, সার্ভার গুলো ইনস্ট্রাকশন গুলো মনে রাখবে, সিনট্যাক্স গুলো তারা জানবে এবং সেই অনুযায়ী কোড এক্সিকিউট করবে এবং আউটপুট দেখাবে। যে সিস্টেমটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স কোড জানে এবং সেই অনুযায়ী কোডগুলোর আউটপুট জেনারেট করতে পারে, তাকেই আমরা বলে থাকি ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের সার্ভার, রাইট? প্রথমত কি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স কোড তারা জানবে, যে কিভাবে লিখলে কি আউটপুট আসবে সেটাও জানবে, এবং লিখার নিয়মগুলোও তার কাছে জানা আছে। আমি ইচ্ছে মতো লিখলে সেটা সে বুঝতে পারবে না, পারবে? আমি যদি কোনো একটা সিনট্যাক্স এভাবে লিখি, আমরা নরমালি কিভাবে লিখি একটু বলেন তো? এভাবে লিখি, তাই না? আমি যদি এভাবে লিখি বুঝবে? এটা কোনো ট্যাগ বুঝবে না, রাইট? বোঝার কথাও না, রাইট? তাকে বোঝানো হচ্ছে এভাবে, আমি বলেছি এভাবে, সে বুঝতে পারবে না, সিনট্যাক্স এরর দেখাবে, তাই কিনা? সো তার ব্রেনের মধ্যে যা আছে সেটা ছাড়া ভিন্ন কিছু হলে সে সিনট্যাক্স এরর শো করবে। সো এই হচ্ছে নিয়ম। সার্ভার কাকে বলছে? নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশনের মধ্যেই সে থাকবে, সিনট্যাক্স জানবে, কি তার ট্যাগ সেটাও জানবে, এবং কিভাবে লিখতে হয় সেই রুলসও তার কাছে বলা আছে। সেই রুলস অনুযায়ী যদি আমরা লিখি, আমাদের কোডগুলো দেখবে, এক্সিকিউট করবে, আউটপুট দেখাবে, স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? তিনটা ল্যাঙ্গুয়েজের সার্ভার এখন আপাতত যেগুলোর কথা আমি বলছি, HTML CSS JavaScript, সবার কথাই কি এই ব্রাউজারের ব্রেনের মধ্যে আছে। যদিও ব্রাউজার গুলো খুবই ছোট ছোট হয়, দ্যাট মিন্স এই ল্যাঙ্গুয়েজ গুলো কি খুবই ছোট, তাই না? মজিলা ব্রাউজার কতটুকু? 1.2 মেগাবাইট। এখন কি বেশি? আমার জানা নেই, আমি যখন ইনস্টল করতাম। এখন 52 MB হয়েছে, অনেক বড় হয়েছে। বাই দ্য ওয়ে, তারপরেও খেয়াল করেন 52 MB এর মধ্যে কত কিছু। মজিলা ব্রাউজার নিজে এতগুলো ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো অ্যাডন্স, সব সহ কি 52 MB, আর জাভা নিজেই কতটুকু? জাভার জেডিকে 150 মেগাবাইট, বা তার চেয়েও বেশি। যদি আপনি মাইক্রোসফটের যান, .NET প্ল্যাটফর্ম ইনস্টল করতে কয়েক জিবি জায়গা আপনার শেষ হয়ে যাবে উইথ MSDN, রাইট? 6-7 জিবি জায়গা লাগবে। এক ডেটাবেস সার্ভার ওরাকলই 10 জিবি জায়গা নেয়, যেটা বোঝা যাচ্ছে। সো তার সাথে এর তুলনাটা আর কি। এখন আমি জাভার সঙ্গে কথা বলার মূল কারণ হচ্ছে আমরা শিখি জাভাস্ক্রিপ্ট, বলি জাভা, রাইট? বলি জাভা, শিখি কি জাভাস্ক্রিপ্ট। জাভা কি আর জাভাস্ক্রিপ্ট কি, রাইট? জাভা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সিকিউর, সবচেয়ে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? জাভা। বুঝতে পেরেছি? আর জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের একটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ।
রাইট? যদিও সেটা পাওয়ারফুল, অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, বাট জাভার সাথে তার তুলনা নেই যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেন্স থেকে বলি, রাইট? সো দুইটা নামের মধ্যে সরি দুইটা নামের মধ্যে কিন্তু আপনারা একটা গ্যাপ অবশ্যই রাখবেন, রাইট? ভুলেও যেন না বলে ফেলেন যে জাভাস্ক্রিপ্ট জাভা বা জাভা জাভাস্ক্রিপ্ট, সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্টের স্ট্রাকচারের দিকে, যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মার্কআপের সাথে ডেফিনেটলি তার পার্থক্য রয়েছে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো বেসিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড, সিনট্যাক্স, প্রপার্টি, ট্যাগ, আউটপুটই সব আর কি তার কাছে। নতুন নতুন আউটপুট জেনারেট করার ক্ষমতা তাদের কাছে নেই, যে বুদ্ধি করে কোনো কিছু সে রিজেনারেট করবে। আমি যদি HTML এ এভাবে লিখি, আউটপুট কি আসবে? আউটপুট দেখাবে 10+20। তার কিন্তু ক্ষমতা নেই এটাকে 30 দেখানোর, কারণ সে এই সাইনটাকে চিনে না। এটাকে বলা হয়ে থাকে অপারেটর, রাইট? অপারেটর চিনে না। ওকে, সো ফার্স্ট অপারেটর, প্রোগ্রামিং এর জন্য ফার্স্ট অপারেটর হচ্ছে প্লাস, আর এই অপারেটরটাকে চিনতে পারলে অন্যান্য অপারেটর গুলোকেও চেনা যায়। সো মার্কআপ যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, HTML, CSS, XML, এগুলোর অপারেটর চেনার মতো ক্ষমতা নেই, এই কারণে তাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয় না, বলা হয় কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে হলে প্রথম শর্তটা হচ্ছে তার অপারেটর চিনতে হবে। ওকে, জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি অপারেটর চিনে, আর আমরা যখন অপারেটর নিয়ে কাজ করব বা অপারেটর গুলো দেখানো হবে কি কি অপারেটর জাভাস্ক্রিপ্ট চিনে এবং কিভাবে আউটপুট আসে, সেটাও কিন্তু সেখানে সুন্দর করে বলা থাকবে। আচ্ছা, আমরা প্রোগ্রামিং সিনট্যাক্স লিখবো আর কি, আস্তে আস্তে করে ছোট ছোট করে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স দেখার চেষ্টা করব।
হ্যালো, হ্যাঁ বলছিলাম আলামিন ওই জুয়েলকে পাঠাবো, জুয়েলকে অনেক আগে বলছিলাম চাই। ঠিক আছে 402। আচ্ছা, আমরা একটু জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কোড প্র্যাকটিস করার চেষ্টা করি, ঠিক আছে? যে ছোট ছোট করে আমরা আউটপুট দেখতে পারি কিনা, তাই না? তো জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিংটা অ্যাটলিস্ট কিছুটা হলেও আমরা একটু করে ধরতে পারবো। তো নেটবিনসের সাথে আপনারা খুবই ভালো সম্পর্ক রাখেন, তাই না? প্রতিদিন কোড লিখেন নেটবিনসে। আমি একটা ছোট প্রজেক্ট ফোল্ডার তৈরি করি ফার্স্টে আপনাদের জন্য। হয়তো ম্যাকে আছে, আমি আমার পার্সোনাল ল্যাপটপ ইউজ করছি। সো এই নামেই আমি একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব। HTML5 জাভাস্ক্রিপ্টের একটা প্রজেক্ট নিচ্ছি। Then finish. জাস্ট একটা HTML ফাইল পেয়েছি। জাভাস্ক্রিপ্ট ফাইলকে কিন্তু যদি জাভাস্ক্রিপ্ট ফাইলে জাভাস্ক্রিপ্টের কোড লিখি, সেই ফাইলটা কিন্তু রান করে আউটপুট দেখা যায় না। ওকে, সো একটা বিষয় একটু ক্লিয়ার করছি। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার ফাইল এক্সটেনশন হচ্ছে .js, বাট শুধুমাত্র .js এ যদি আমরা কোনো সিনট্যাক্স কোড লিখি, সেই কোডের আউটপুট আমরা কিন্তু দেখতে পারবো না। কোডের আউটপুটটা যখন আমরা ক্লায়েন্ট এন্ডের জন্য কথা বলছি, যে আমার পুরো প্রজেক্টটা HTML CSS, তখন HTML ফাইলটা রান হয়, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোথায় থাকে? ব্যাকগ্রাউন্ডে থাকে, রাইট? আবার আমরা এটাও হয়তো জানি যে HTML ফাইলের মধ্যেই CSS লেখা যায়, জাভাস্ক্রিপ্টও লেখা যায়। জাভাস্ক্রিপ্ট CSS আলাদা করেও লেখা যায়, আবার HTML ফাইলের মধ্যেও লেখা যায়। যদি আমি সার্ভার প্রোগ্রামিং এর কথা বলি, PHP প্রোগ্রামিং, তখন নরমালি ফাইল তৈরি হয় PHP তে। ওই PHP ফাইলের মধ্যে PHP কোড, HTML CSS এর কোড, জাভাস্ক্রিপ্ট এর কোড সবই থাকে। যখন ওই পেজটা সার্ভারে রেখে রান করা হয়, সার্ভারের ভেতরে PHP এর কোডগুলো পার্স হয়ে যায়। দেন ওই পেজটা যখন ব্রাউজারে চলে আসে, দেন পরবর্তী যে কোডগুলো HTML CSS জাভাস্ক্রিপ্ট এর কোড এক্সিকিউট হয়, রাইট? একই ফাইল, তার ভেতরে কয় ধরনের কোড আছে? 4 ধরনের, PHP, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রাইট? এই কারণে যখন সার্ভার সাইড প্রোগ্রামিং হয়, মূলত সকল ফাইল PHP এক্সটেনশনে চলে যায়, আর আপনারা যখন করবেন তখন সকল ফাইল কি হবে? HTML এক্সটেনশনে, রাইট? ওকে, জাভাস্ক্রিপ্ট কি করে থাকে? HTML এর উপরে প্রোগ্রামিং করতে পারে, রাইট? HTML এর উপরে প্রোগ্রামিং বলতে, আমি যদি কোনো HTML ট্যাগকে কন্ট্রোল করতে চাই, আমি এখন দেখাবো না, পরে দেখাবো, রাইট? আমি ফর্মের ভ্যালিডেশন দিতে চাচ্ছি, আমি ড্রপ ডাউন জেনারেট করতে চাচ্ছি, আমি অ্যাকর্ডন তৈরি করতে চাচ্ছি, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাচ্ছি, আমি প্রোগ্রামিং করতে চাচ্ছি, আমি ক্লায়েন্ট মেশিনের টাইম নিতে চাচ্ছি, এখন আমি একটা ক্লক তৈরি করতে চাচ্ছি। যেখানেই ব্রেন, আপনারা কিন্তু অনেক সাইট দেখেন, যখনই দেখবেন যে আপনি কোনো একটা স্লাইডের উপরে কার্সর নিয়েছেন, স্লাইডার থেমে গেছে, তখনই মনে করতে হবে এটা জাভাস্ক্রিপ্ট। আর যখন স্লাইডের উপরে কার্সর নেওয়ার পর স্লাইডার তার ইচ্ছে মতোই ঘুরছে, তখন সেটা CSS। সেটা বোঝা যাচ্ছে? সো ওই যে কার্সরটা নিলেন, সে সেন্স করতে পেরেছে,
চেঞ্জ করতে পেরেছে একটা ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে। HTML এর বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যারাউন্ড 75 অ্যাট্রিবিউটস আছে যেটা অন দিয়ে শুরু হয়। এক্সাম্পল বলছি, অন ক্লিক, অন ব্লার, অন লোড, অন ফোকাস, অন কি আপ, অন কি ডাউন, অন মাউস ওভার, অন মাউস মুভ, এরকম প্রায় 75 ইভেন্ট অ্যাট্রিবিউট রয়েছে যার মাধ্যমে HTML থেকে জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি গুলোকে কন্ট্রোল করা হয়ে থাকে। মনে করেন আমি যখন কার্সর নিচ্ছি এটাকে বলা হয়ে থাকে অন মাউস ওভার। যখনই কার্সর নেবেন অন মাউস ওভারে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল হবে, আমার স্লাইডার স্টপ। কার্সর আউট করছি, অন মাউস আউট, আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল হয়ে গেল। আমার কিন্তু কিছুই করার দরকার নেই, আপনি কার্সর নিচ্ছেন আর কার্সর সরাচ্ছেন। বিষয়টা বোঝা যাচ্ছে? তো জাভাস্ক্রিপ্টের ইনস্ট্রাকশন গুলো আসে HTML এর ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট কি করে? HTML এর উপরে প্রোগ্রামিং করে, HTML ট্যাগকে পাওয়ারফুল করে তোলে, HTML এর ব্রেন ডেভেলপ করে থাকে এবং ক্লায়েন্ট এন্ডের এক্সপেরিয়েন্সটাকে অনেক সহজ করে দেয়, ইউজারের কাছে ফ্রেন্ডলি করে তোলে, কাজগুলোকে ইজি করে তোলে, রাইট? সরি, ফর এক্সাম্পল আপনি যখন লাইক করতে যাচ্ছেন, আপনি কোনো একটা পোস্টে লাইক দিতে চাচ্ছেন বা রিঅ্যাক্ট করতে চাচ্ছেন, ক্লিক করেন, শুধু অটোমেটিক এটা হয়ে যায়। পেজ কি লোড হয়? যদি লোড হতো, ওই যে বললো আবার হতাশ হয়ে, রাইট? একটা টোন পাওয়া গেছে, হতাশার একটা টোন পাওয়া গেছে। করতে হয় না, বাট তারপরেও বলছি যদি করতে হতো তাহলেই কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। আর যদি আদৌ করতে হতো ফেসবুকে এই অবস্থায় আসতো, রাইট? এটাই বেসিক্যালি পাওয়ার, এই কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এটা জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের মাধ্যমে হচ্ছে কম্বিনেশন হচ্ছে PHP এবং জাভাস্ক্রিপ্টের। তারপরেও কি জাভাস্ক্রিপ্ট যদি এভাবে কাজ করতে না পারতো, এই ফিচারটা এভাবে ইনক্লুড করা বা ইমপ্লিমেন্ট করা সম্ভব ছিল না, রাইট? আমি লাইক করলে যদি পেজ লোড হতো, আমি যদি কমেন্টস করতাম তখন যদি পেজ লোড হতো, আমি যদি রিপ্লাই করতাম তখন যদি পেজ লোড হতো, প্রতিবার যদি পেজ লোড হতো আপনার এমবিও চলে যেত, তাই না? আবার আপনি মজাও পেতেন না। বোঝা যাচ্ছে? সো এই সকল কাজ কিন্তু জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের অ্যাজাক্স এর মাধ্যমে হয়েছে। তো ফেসবুক দেখাচ্ছিলাম, ফেসবুকের আপনাদের পছন্দের 90% ফিচার অ্যাজাক্স দিয়ে করা, তার মানে জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্ট। এই কারণেই তারা জাভাস্ক্রিপ্ট ছাড়া ফেসবুক আপনাদের সামনে আনছেই না। এটা বুঝতে পেরেছেন? এটা আনলেই বিপদ, আপনারা রিজেক্ট করে দেবেন। সো জাভাস্ক্রিপ্টের এই পাওয়ার আছে বলেই কিন্তু এখনকার দিনের ওয়েব অ্যাপ্লিকেশন গুলোকে সাদা কালো থেকে রঙিনে উন্নতি করা সম্ভব হয়েছে। কালারফুল ওয়েব বলতে যেটা বোঝায় শুধু ঝকামকা কালার না, কালারফুল ওয়েব বলতে বোঝায় স্পেশাল ফিচার যা ইউজার ফ্রেন্ডলি। এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা কাজ করছে আমাদের সাথে সেটা হচ্ছে কি? জাভাস্ক্রিপ্ট। সো আপনি যদি ভালো জাভাস্ক্রিপ্ট জানেন, ভালো ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন, ইউজার ফ্রেন্ডলি ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। আর যদি না জানেন তাহলে রেগুলার ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন, তাই না? সো আপনাদের একটু দায়িত্ব নিতে হবে, শেখার চেষ্টা করতে হবে। ওকে, সো ছোট জিনিস বাট শেখার অনেক কিছু রয়েছে, অনেক ডাইমেনশন আর কি। যে আপনি যখন শুরু করবেন আপনি কিন্তু প্রথমে ওই সামনে সাগরই দেখতে পাবেন, রাইট? আর যদি বলেন যে আমি শিখতে চাচ্ছি তাহলে তার জন্য আপনি 10,000 আওয়ার্স, 10,000 বললে ভুল হবে, 10,000 আওয়ার্স, রাইট? 10,000 আওয়ার্স আপনি এর পেছনে ব্যয় করেন, দেন আপনি শিখতে পারবেন। সো আমরা যখন শিখতে চাচ্ছি শেখাটা শুরু করিয়ে দেওয়ার দায়িত্বটা বেসিক্যালি আমাদের। এই কারণে জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন আমরা কাজ করব, শুরুতেই আমরা একটা HTML জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট নিয়ে নিব। একটা ফাইল এসেছে, ছোট ছোট করে এর ভেতরে আমরা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করি। .js এক্সটেনশনের ফাইলে জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় একটু ম্যাচিউরড হলেই আপনারা সেটা শিখবেন। আমি HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্টের একদম ভেরি ফার্স্ট সিনট্যাক্স বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন নরমালি আমরা বলে থাকি তখন একটা কমন এক্সাম্পল রয়েছে, রাইট? আমরা জিজ্ঞেস করি আপনি জাভাস্ক্রিপ্টে হ্যালো ওয়ার্ল্ড করেছেন, দ্যাট মিন্স আপনি জাভাস্ক্রিপ্টে ফার্স্ট প্রজেক্টটা কি করেছেন? হ্যাঁ, যে কোনো ল্যাঙ্গুয়েজের হ্যালো ওয়ার্ল্ড, রাইট? এটা করা হয়ে থাকে। দ্যাট মিন্স
জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি এই মেসেজটা ব্রাউজারে শো করতে যাচ্ছি। ওকে, তো এর জন্য আমরা যেটা করব, এই ডিফটা বাদ দিয়ে দেই বডি থেকে, এবং ওখানে আমরা লিখি স্ক্রিপ্ট টাইপ হিসেবে লিখছি টেক্সট অর জাভাস্ক্রিপ্ট, দেন স্ক্রিপ্ট ক্লোজ। ওকে, এই যে জায়গাটা, এটাকে আমরা বলছি জাভাস্ক্রিপ্ট এরিয়া। আপনি এখানে এখন HTML লিখতে পারবেন না, এখানে আপনি CSS এর সিনট্যাক্সও লিখতে পারবেন না, এরর দেখাবে। যদি এটা HTML ফাইল, বাট এখন যেখানে আমার কার্সরটা বিফ করছে এই জায়গাটা কিন্তু এখন জাভাস্ক্রিপ্টের। আমি শুধু জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সই লিখলে সে বুঝবে, অন্য সিনট্যাক্স লিখলে বুঝবে না। ক্লিয়ার? সো এই কারণে HTML CSS এর বেসিক লেভেলের কোনো ইন্টারভিউ আমরা জিজ্ঞেস করে থাকি যে HTML এর এমন কিছু ট্যাগের নাম বলেন যার ভেতরে HTML এর কোড লেখা যায় না। HTML এর এমন কিছু ট্যাগের নাম বলেন যার ভেতরে HTML এর ট্যাগ বা কোড লেখা যায় না। হ্যাঁ, স্টাইল এবং স্ক্রিপ্ট, হ্যাঁ, এই দুইটা ট্যাগের ভেতরে HTML এর কোড লেখা যায় না। ওকে, তো আমরা স্ক্রিপ্ট ট্যাগ থেকে যদি হ্যালো ওয়ার্ল্ড দেখতে চাই, জাভাস্ক্রিপ্টের ফার্স্ট যে সিনট্যাক্সটা সেটা আমরা শিখব। যে কোনো কিছু যদি আউটপুটে দিতে চাই তাহলে ফার্স্টে লিখতে হয় এই সিনট্যাক্সটা, এবং রাইট যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন এর ভেতরে আপনি সিঙ্গেল কোট আর ডাবল কোট, আপনি সিঙ্গেল কোটও দিতে পারেন আবার ডাবল কোটও দিতে পারেন। ঠিক আছে, এর ভেতরে আপনি যা লিখবেন সেটাকে বলা হবে স্ট্রিং। তার মানে সিঙ্গেল কোটে বা ডাবল কোটের ভেতরে আমরা যা লিখবো প্রোগ্রামিং এ সেগুলোকে সব বলা হবে কি স্ট্রিং। ওকে, সিঙ্গেল ক্যারেক্টারকে বলা হয়ে থাকে CHAR, ক্যারেক্টার, রাইট? আর ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে সেগুলোকে বলা হবে কি স্ট্রিং। যদি সলিড নাম্বার হয় সেগুলোকে বলা হবে ইন্টিজার, রাইট? সলিড নাম্বার লাইক 1 2 3 4 এগুলোকে বলা হচ্ছে কি ইন্টিজার। আর যদি ফ্লোটিং পয়েন্ট থাকে সেগুলোকে বলা হয় ফ্লোট অথবা রিয়েল। ওকে, যদি লাইক 1.2 1.9 এগুলো কি রিয়েল বা ফ্লোট। আর আরো আরেক ধরনের ভ্যালু আছে প্রোগ্রামিং এ, এটা বেসিক্যালি ট্রু আর ফলস, এগুলোকে বলা হয়ে থাকে বুলিয়ান। ওকে, সো কয়েক ধরনের ডেটা টাইপস রয়েছে যেটা বেসিক্যালি ভেরিয়েবলের আলোচনার সময় আমরা দেখব। বাট ডেটা টাইপ গুলো কি ইন্টিজার, স্ট্রিং, রিয়েল আর বুলিয়ান। হ্যালো হ্যালো, আচ্ছা, সো এটা এক মিনিট মতো হয়েছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, রাইট? আচ্ছা, এখন ডকুমেন্ট ডট রাইট একটু খেয়াল করেন, কোটেশনের মধ্যে 20+200 লিখেছি, আউটপুট কি আসবে? যা লেখা হয়েছে তাই আসবে, কারণ এটা স্ট্রিং, রাইট? কোটেশনের মধ্যে কোনো নাম্বার, কোনো বুলিয়ান বা কোনো রিয়েল ভ্যালুই তার রূপে যেতে পারবে না, সবই কি হয়ে যাবে স্ট্রিং হয়ে যাবে। আর যদি আমি নাম্বার কনসেপ্টে আসতে চাই বাইরে লিখতে হবে। আউটপুট আসে? ওকে, এটা একটু করেন, আপনারা করেন, আমার সাথে সাথেই করেন। হ্যালো, সিগনেচারের জায়গাটাই তুলে দাও, দরকার নেই ভেজাল করার কোনো দরকার নেই। হ্যাঁ, ভেজালের দরকার নেই। হ্যাঁ, দরকার আছে, দরকার আছে, দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যেহেতু 6 জনের ওখানেই ওয়েব প্রোফাইলটা দিয়ে দাও। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি, আমি হাবিবকে ফোন দিয়ে দিচ্ছি, ওদেরকেও বলে দিচ্ছি সবাই।
আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো একটা মার্কেট এটা অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা ক্লাসে আমরা রেকর্ডটা পাইনি পান নাই মানে কি মেশিন হ্যাং করে গেছে না সমস্যা না যখন এই রেকর্ডার ছিল না তখন যখন রেকর্ডার ছিল না বা যখন রেকর্ড করে দেয়া হতো না ভাবতে কষ্ট ছিল না তখন ভালোই চলতাম এখন ফোন ছাড়া 1 ঘন্টাও চলতে পারে রাইট রাইট সো এই ভিডিওর প্রচলনটা দিতে বা করতে অনেক বেগ পেতে হয়েছে আমাদের কোম্পানির ওনার কোম্পানির ম্যানেজারের সাথে অনেক ফাইট করতে হয়েছে আমাদের অনেক সময় আমরা দেখেছি যে আমরা রেকর্ড করেছি বাট ভিডিও দিতে পারছি না স্টুডেন্টদের বা ওটা বলা হচ্ছে না যে রেকর্ড করা হচ্ছে বা দেয়া হচ্ছে কারণ কি তখন আমরা মনে করতাম যে রেকর্ড দিয়ে দিলে আর অন্য স্টুডেন্ট আসবে না কোর্সে ভর্তি হবে না রেকর্ড দেখেই শিখে নেবে এটা বুঝতে পেরেছেন সেই ফাইট করতে করতে 13 সালে এসে মোটামুটি এটা এস্টাবলিশ করা গেছে যে না রেকর্ড দিলে বরঞ্চ লাভ বেশি রাইট আমরা বোঝাতে পারি নাই আগে এখন সবাই বুঝছে ওকে তো মানে বোঝা যাচ্ছে যে সে সিনট্যাক্স গুলো চিনতে পারছে তাই না আমি যদি এখন মাল্টিপ্লাই করি কাজ করবে না করছে না মাল্টিপ্লিকেশনও কাজ করছে ডিভিশন করছে রিমাইন্ডার আউটপুট কত আসবে আপনি আউটপুট কি 40 ইনফিনিটি 0 আর 0 20 ক্যালকুলেট করে দিয়েছে বাই দ্য ওয়ে এটা অনেকে পার্সেন্টেজ বলছে অনেকে ভাগ বলছে বেসিক্যালি এটা রিমাইন্ডার এটাকে বলা হয় থাকে ভাগশেষ টাইম তো আমি যদি 20 কে 200 দিয়ে ভাগ করি ভাগশেষ 20ই থাকবে তাই না কারণ 20 কে 200 দিয়ে ভাগ করা যায় না রাইট সো পুরোটাই হাতে থেকে যাবে এবং সেটাই আমার আউটপুট কি 20 বুঝা যাচ্ছে আচ্ছা সো আমার আউটপুটটা একটু দেখি এটা বেসিক্যালি একটা অপারেটর আর এটাকে রিমাইন্ডার অপারেটর আমরা নরমালি বলে থাকি আর এই যে পাঁচটা অপারেটর নিয়ে আমি কথা বললাম এদেরকে আমরা কি বলছি অ্যারিথমেটিক বাইনারি অপারেটর ওকে রিপিট করছি এটাকে বলা হচ্ছে কি অ্যারিথমেটিক বাইনারি অপারেটর হ্যাঁ এই যে ভাগ করছি আমরা 20 ডিভাইডেড বাই 200 কত হবে 0.1 না না যদি রিমাইন্ডার থাকে তাহলে আসলে করা যায় সেটা অ্যাকসেপ্ট করতে পারে না 20 কে 200 দিয়ে ভাগ করা যায় আপনার কথা আমি বুঝি নাই 20 কে 200 দিয়ে ভাগ করা যায় পয়েন্ট হ্যাঁ যদি পয়েন্ট আসতো দেন না আমার ভাগফল হতো আমি ভাগ শেষটা দেখতে চাচ্ছি একটু খেয়াল করেন যে আপনি যখন 20 কে আপনি 200 দিয়ে ভাগ করতে যাবেন প্রথমবার কিন্তু ভাগ হবে না পুরোটাই ভাগ শেষে চলে আসবে সেটাই বেসিক্যালি ভাগ শেষের আউটপুট ভাগফল একরকম ভাগ শেষ অন্যরকম হ্যাঁ বুঝতে পেরেছেন আচ্ছা নাও এবার আসি প্রপার কিছু সিনট্যাক্স নিয়ে জাভাস্ক্রিপ্ট যখন আপনারা শিখবেন বেসিক্যালি কয়েকটা সিনট্যাক্স আপনাদের জানতেই হবে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জাভাস্ক্রিপ্টেও এই সিনট্যাক্স গুলো রয়েছে আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়েছেন অথবা অ্যাপ্লাইড ফিজিক্সে পড়েছেন ট্রিপলিতে পড়েছেন একটা কমন সাবজেক্ট সেখানে থাকে প্রোগ্রামিং এর সি রাইট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওটাকে মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা নরমালি বলে থাকি আর ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতে এই সিনট্যাক্স গুলো ডেফিনেটলি আপনারা শিখেছেন ভেরিয়েবল
operator, অপারেটর, statements, array and function. এই পাঁচটা সিনট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ আর কি। আপনি যদি প্রোগ্রামার হতে চান এই পাঁচটা সিনট্যাক্স খুব ভালো মতো আপনাকে রপ্ত করতে হবে, যা বলা যায় সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিত্তি। সিনট্যাক্স এদিক সেদিক হতে পারে, আপনি যখন জাভাস্ক্রিপ্ট শিখছেন এর সিনট্যাক্স ডিফারেন্ট, বাট মূল কনসেপ্ট কি সেম। সিনট্যাক্স টপিক আর সিনট্যাক্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভেরিয়েবলের সংজ্ঞা সবার ক্ষেত্রেই সেম, বাট লেখার ধরন সবার জন্য আলাদা, রাইট? আমি জাভাস্ক্রিপ্টে একভাবে লিখবো, আমি পিএইচপি থেকে অন্যভাবে লিখবো, আমি হয়তো জাভা থেকে ভিন্নভাবে লিখবো, রাইট? বা লেখার রুলস তাদের আলাদা, বাট সংজ্ঞা কিন্তু সেম, রাইট? স্টেটমেন্ট, অপারেটর, অ্যারে, ফাংশন সবার সাথে সবার অনেক বেশি মিল আছে। যারা সি করেছে 95% সিমিলারিটিস পাবেন জাভাস্ক্রিপ্টের এই সিনট্যাক্স গুলোর সাথে, রাইট? সো আমি আরো কিছুটা এলাবোরেট করছি ভেরিয়েবল অপারেটরকে। অপারেটর বেসিক্যালি আছে 5 রকমের। অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর আবার 2 রকম, বাইনারি আর ইউনারি। এটা যখন আলোচনায় আসবে বুঝতে পারবেন। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। অ্যাসাইনমেন্ট অপারেটরের কোনো সাবসেকশন নেই। কন্ডিশনাল অপারেটর আর আছে হচ্ছে লজিক্যাল অপারেটর। বাইনারি হচ্ছে দুইটা অপারেন্ড নিয়ে যে অপারেটর কাজ করে সেটাকে বাইনারি বলে, আর ইউনারি বলে হচ্ছে একটা অপারেন্ড নিয়ে যে অপারেটর গুলো কাজ করে তাদেরকে আমরা ইউনারি অপারেটর বলি। এক্সাম্পল হিসেবে আপনারা ইউনারি এবং বাইনারিতে যেটা বুঝতে পারেন সেটা হচ্ছে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেগেশন, এগুলোকে ইউনারি অপারেটর বলে। এরা মাত্র একটা অপারেন্ড নিয়ে কাজ করে। ওকে, সো অপারেটর সেগমেন্টে আলোচনা আসবে ইমিডিয়েটলি। আপনারা ভেরিয়েবল যখন শিখবেন তারপরে অপারেটর আলোচনা আসবে, এবং তখনই অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে জানবেন। স্টেটমেন্টকেও আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। স্টেটমেন্ট গুলোর মধ্যে আছে কন্ডিশনাল অপারেটর, আর কন্ডিশনাল অপারেটর সেগমেন্টে আছে ইফ, if else, if else if, or সুইচ। ওকে, এদেরকে আমরা বলছি কন্ডিশনাল অপারেটর। এরপরে আছে রিপিটেড স্টেটমেন্ট, আর রিপিটেড স্টেটমেন্টের মধ্যে আছে রিপিটেড স্টেটমেন্ট, অথবা এদেরকে আমরা নরমালি বলে থাকি লুপ, ফর, while, do while, আর foreign। ওকে, এটাকে আমরা বলছি স্টেটমেন্ট সেগমেন্ট। স্টেটমেন্টের দুইটা পার্ট আছে, কন্ডিশনাল, এটা অপারেটর না, কন্ডিশনাল স্টেটমেন্ট আর রিপিটেড স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট 4টা, রিপিটেড স্টেটমেন্ট 4টা, যার নাম আমরা কিন্তু এখানে লেখার চেষ্টা করেছি। আর আছে অ্যারে আর ফাংশন। অ্যারে বেসিক্যালি 3 রকমের আর কি, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। এই হচ্ছে আমাদের অ্যারে সেগমেন্ট। এই 5টা টপিক আপনাদের আলোচনা করা হবে অ্যালং উইথ প্র্যাকটিস। ছোট ছোট করে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিস আমরা নরমালি এখানে করব। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের শিখতে আজকে সহ 4-5টা ক্লাস আপনাদের লেগে যাবে, এবং এই সিনট্যাক্স গুলো যখন আমরা ধরতে পারবো
তখন কিন্তু আস্তে আস্তে করে আমরা প্রোগ্রামিংও করতে শুরু করতে পারবো, অথবা যে কোনো প্রোগ্রামিং সিনট্যাক্স আমরা চিনতে পারবো। বাবু কালকে পাবে টাকা। আমরা সিনট্যাক্স নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড সহ ছোট ছোট দু একটা বিষয় একটু দেখলাম আর কি, বাট কি কি আলোচনায় আসবে জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্সে সে বিষয়গুলো আমি অলরেডি লিখেছি, এবং ফার্স্টেই যে আমি শুরু করব সেটা হচ্ছে ভেরিয়েবল। সিএসই তে পড়েছেন কতজন? হাত উঠান। পড়েছেন বা পড়ছেন? 1 2 3 4 জন, মাত্র 4 জন। সিএসসি স্পেশালি যদি ইঞ্জিনিয়ারিং হয়, সব ইঞ্জিনিয়ারিং তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয় না। সি আছে না, ট্রিপলি, টেলিকমিউনিকেশন, অ্যাপ্লাইড ফিজিক্স। হাত উঠান। ট্রিপলি আছেন, আচ্ছা। আর বাকিদের প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা নেই, কখনোই প্রোগ্রামিং করেন নাই, রাইট? আচ্ছা, আমরা কোন কোন সাবজেক্টে পড়েছি? যা সাবজেক্টের নাম। আপনি কোন সাবজেক্টে পড়েছেন? সিএসসি। আপনি বিবিএ। বিএ টেক্সটাইলে। কেমিস্ট্রি, দেন ফিলোসফি। বিবিএ ট্রিপলি একদম পেছনে। বিবিএ, তারপর দেন সিএসসি, তারপর ওকে জিওলজি। ইসি এটা আবার কি? ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন। আপনি এমবিএ। বিবিএ এর পরে এমবিএ, রাইট? তারপর ইংলিশ, ম্যাথমেটিক্স। আপনি বিবিএ অনার্স। ডিপ্লোমা কোন সাবজেক্টে? কম্পিউটারে। আপনি কিছুই করেন না কেন? ভার্সিটিতে ভর্তি হন নাই? এবার হবেন? ভর্তি হবেন না? আচ্ছা, এই পর্যন্তই ক্ষান্ত দিতে যাচ্ছেন। তারপর ধারণা আছে এগুলা দিয়ে দেখি, এগুলাতে সমাজ পড়াশোনা আর কি সমাজে আর মন চায় না, পড়াশোনা করতে আর মন চায় না। ঠিক আছে, খারাপ না, বাট সার্টিফিকেট কিন্তু লাগবে। হ্যাঁ, তারপরে তার কিছুটা প্রবলেম ছিল, এই জন্য পড়ালেখাটা ড্রপ হয়েছে। আচ্ছা, বাইরে সামনে এখন একটু চেষ্টা করেন, শুরু করে রাখেন। মনে হয় তার হাতে সবগুলাই শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন আমি ফার্স্ট থেকে শুরু করে কি সমস্যা? সবাই করেছে, সবার মতো করেছে, আপনি তো আপনি। কেমন জানি না স্যার, 4 বছর সবাই শেষ করে সমস্যা কোথায়? শুরু করতে করেন, শুরু করেন, কাজে লাগবে। ওকে, ভেরিয়েবল নিয়ে কথা বলতে চাচ্ছি আমি। তো যেহেতু 4-5 জন আছে, একটু আমাকে সাউন্ড দেন। ভেরিয়েবল কি? কন্টেইনার, একটা ভ্যালু রাখা যাবে। আচ্ছা, কাছাকাছি বলেছে, বলেন। পরিবর্তনশীল। ওকে, ঠিক আছে, এলোমেলো হয়ে যাচ্ছে। আমি একটু বলি, কাছাকাছি একজন বলেছে যে প্রোগ্রামিং এর জন্য যখন আমি বলছি ভেরিয়েবল, তখন আমি বলবো যে এটা একটা মেমোরি লোকেশনের নাম। ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম। সহজ কথা, মানে এটা তো একদম বাংলা কথায় সহজে বোঝা যাচ্ছে, তাই না? কি মেমোরি লোকেশনের নাম। তো আমরা যখন ম্যাথমেটিক্সে কোনো কিছু ধরি, বলি না যে লেট x = 10, রাইট?
আমি ধরে নেই হাতে রেখে দেই যে x এর সমান আমি 10 রাখলাম, যখন পরবর্তীতে কোথাও যদি আমি x কে যোগ করি তাহলে আমাকে 10 যোগ করা হচ্ছে সেটা বলা হচ্ছে, রাইট? একটু খেয়াল করেন যে x এর মধ্যে কত আছে 10, মানে x এর ভ্যালু এখন 10, রাইট? বাট x একটা অ্যাড্রেস, x একটা নাম। প্রোগ্রামিং এ বেসিক্যালি ওই ভ্যালুটা মেমোরিতে থাকে। আমরা সবাই জানি যে কম্পিউটার যখন রান করে তার দুই ধরনের মেমোরি থাকে, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। তো প্রাইমারি বা টেম্পোরারি নরমালি আমরা বলে থাকি, র্যাম এটা টেম্পোরারি মেমোরি, আর সেকেন্ডারি মেমোরিটা হচ্ছে হার্ড ড্রাইভ। তো যা সব সময়ের জন্য ডাটাটা মনে রাখে, বাট র্যাম কিন্তু মেশিন শাটডাউন হওয়ার সাথে সাথে সব ভুলে যায়। তো প্রোগ্রাম যখন রান করে তখন কিন্তু সেই ডাটাগুলোকে র্যামে রাখে, রাইট? সো র্যামের একটা পার্টিকুলার অ্যাড্রেস, মেশিনের সকল অ্যাড্রেস কিন্তু বাইনারিতে হয়, আমরা তো জানি 10, এর বাইরে সে কোনো কিছুই বোঝে না। যত চিপ আছে সকল ইনস্ট্রাকশন 1010 তে যায়, রাইট? সো সেও মেমোরিতে এমন একটা লোকেশন যেটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলে থাকি অফসেট। অফসেট, হ্যাঁ, তো এটা শুধু মনে রাখবেন, প্রোগ্রামিং এর একটা টার্ম। সো অফসেট, সো ওই অফসেটে যদি ভ্যালু রাখতে চাই, অফসেটের একটা নাম অ্যাসাইন করতে হয়। যখনই আমরা কোনো ভেরিয়েবলের নাম দেই ওই নামটা মেমোরি লোকেশনে চলে যায়, এই কারণে ভেরিয়েবলকে বলা হয়ে থাকে মেমোরি লোকেশনের নাম। ভেরিয়েবল কি করে? একটা সিঙ্গেল ভ্যালু ধারণ করে। ভেরিয়েবল যদি আমরা বলতে চাই, কয়েকটা কথা সেখানে বলতে হবে। প্রথমে বলতে হবে যে এটা একটা মেমোরি লোকেশনের নাম, যেখানে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি এবং যা পরিবর্তনশীল, এটাও কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। আমি ভেরিয়েবলের ভ্যালু যে কোনো সময় চেঞ্জ করতে পারি। লাইক আপনি যদি ওই ম্যাথমেটিক্সটা করার সময় উপরে লিখেছেন লেট x ইকুয়াল 10, দেন 10 লাইন পরে আবার লিখেছেন যে x ইকুয়াল 20, রাইট? 11 নম্বর লাইনে যখন আপনি x ইউজ করতে যাচ্ছেন তখন x এর মান কত? 20, কারণ দশম লাইনে আপনি x এর মান চেঞ্জ করে ফেলেছেন, রাইট? সে কিন্তু উপরের ওই 10 যে মানটা দেয়া ছিল সেটা বেমালুম ভুলে গেছে, এখন রেখেছে কি 20। সো ওখানে তো আপনি চোখে দেখতে পাচ্ছেন, যেহেতু খাতায় লিখেছেন উপরে 10 লিখেছেন নিচে 20 লিখেছেন, বাট প্রোগ্রামিং এ যখন মেমোরির কথা বলা হচ্ছে, মেমোরির অ্যাড্রেস কি একটাই, আগে রাখা ছিল 10, পরে রাখা হয়েছে কি 20। সে কিন্তু পুরোপুরি ভুলে গেছে যে আগে 10 ছিল, এখন যা আছে সেটাই তার মান, রাইট? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলের টাইপের উপর বেস করে ভ্যালু রাখতে হতো। জাভাস্ক্রিপ্টে আমি যে কোনো ভেরিয়েবলের মধ্যে যে কোনো ভ্যালু রাখতে পারি। তার মানে আমি যদি বলি যে আমার একটা ভেরিয়েবল x, যার ভেতরে আমি ABCD রাখতে পারি, 1 2 3 4 রাখতে পারি, 1.5 1.9 রাখতে পারি, আবার ট্রু ফলসও রাখতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? কারণ এখানে ডেটা টাইপ লুজলি কাপল। রিপিট করছি, ডেটা টাইপটা কি লুজলি কাপল। ডেটা টাইপ মেনশন করে দেওয়ার কোনো দরকার নেই। যারা সি করেছেন তারা হয়তো জানেন যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে শুরুতেই ভেরিয়েবলের টাইপটা কি হবে, ভেতরে কি ভ্যালু আসবে সেটা বলে দিতে হবে। যেখানে স্ট্রিং আসবে নাকি নাম্বার আসবে নাকি রিয়েল আসবে নাকি বুলিয়ান আসবে। বাট জাভাস্ক্রিপ্ট খুবই ফ্লেক্সিবল টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে মেনশন করার কোনো দরকার নেই। আমি এখন আমার নাম রাখছি, পরে আমার এজ রাখছি, আমি পরে আমার কত টাকা পয়সা আছে সেটা রাখছি, তারপরে আমি বলছি ট্রু অর ফলস। একই ভেরিয়েবলের মধ্যে আমি যে কোনো ভ্যালু স্টোর করতে পারি, বাট এতটুকু আমাদের মনে রাখতে হবে, সে অলওয়েজ লেটেস্ট ভ্যালুটাই মনে রাখে, লাস্ট ভ্যালুটাকে সে মনে রাখে। ক্লিয়ার? সো ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম, যেখানে আমি একটা ভ্যালু স্টোর করতে পারি এবং যে ভ্যালুটা পরিবর্তনশীল। যখন ভেরিয়েবলের সংজ্ঞা আপনাদের কাছ থেকে চাওয়া হবে, এরপর থেকে যেন আমরা এই 3টা সেন্টেন্স ভালো মতো আপনাদের কাছ থেকে শুনতে পাই। এটা একটা চলক, এটা একটা কন্টেইনার, এই ধরনের অ্যান্সার যেন আমরা আর না শুনি, রাইট? ওকে, ভেরিয়েবলের লিখার 3টা রুলস আছে। আমরা যখন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লিখবো, ভেরিয়েবল লিখতে গিয়ে 3টা রুলস ফলো করব, যেটা ফলো না করলে সিনট্যাকটিক্যাল এরর হবে, আর সিনট্যাক্স এরর হলে আউটপুট দেখাবে না। জাভাস্ক্রিপ্ট খুব সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, রাইট? আপনারা যখন HTML করেছেন, HTML এ হাজারো এরর থাকলেও সে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট না করে আউটপুট দেখিয়ে দেয়। CSS এ এরর থাকলে আউটপুট দেখায় না, জাভাস্ক্রিপ্টও তাই। জাভাস্ক্রিপ্টে যদি এরর থাকে পুরো পেজে কোথাও জাভাস্ক্রিপ্টের এরর আছে, ওই কারণে আপনার পুরো পেজের আউটপুট বন্ধ হয়ে যেতে পারে। সো
যখন আমরা জাভাস্ক্রিপ্টে কোনো সিনট্যাক্স লিখতে যাব সবচেয়ে কেয়ারফুল থাকবে কোন জায়গাটাতে আমি যেন কারেক্ট সিনট্যাক্স লিখি। আপনাদের এই আজকের ক্লাসটা ও পরবর্তী 4টা ক্লাসে ওই প্র্যাকটিসটাই করানো হবে বারবার, আপনারা যেন সিনট্যাক্সে ভুল না করেন। ছোট ছোট সিনট্যাক্সই আপনাদের দেখানো হবে এবং বলতে পারেন যে ওই 5টা ক্লাস শেষে আমরা জাভাস্ক্রিপ্টে বেসিক্যালি কি শিখলাম, আপনারা জাভাস্ক্রিপ্টের 70% শিখে যাবেন। সিনট্যাক্স শেখাটাই মূলত কোনো ল্যাঙ্গুয়েজের 70% শেখা, আর ওই 30% রপ্ত করতে আপনার 10,000 আওয়ার্স লাগবে আপনি যদি প্রোগ্রামার হতে চান। বুঝতে পেরেছে? তো যা করতে হবে ওই সিনট্যাক্স দিয়েই আপনাকে করতে হবে। সো আমি চাইলে আগামী 15 দিনের মধ্যে 50টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি 70% করে, সব ল্যাঙ্গুয়েজের কি সিনট্যাক্স, এবং এটা অনেক ইজি। কেন বলছি? একটার সাথে আরেকটার অনেক বেশি সিমিলারিটিস রয়েছে। আমি বুঝতে পেরেছি? ওকে, সো ভেরিয়েবল সম্পর্কে আমি যখন সংজ্ঞাটা দিচ্ছিলাম, ভেরিয়েবল লিখার কিছু নিয়ম কানুন আছে। ভেরিয়েবল লেখার জন্য জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের ডিক্লারেশন পিরিয়ড এবং ভেরিয়েবলের ইউজ পিরিয়ড বলে একটা কথা আছে, যে আমি যখন ডিক্লেয়ার করব তখন তাকে একভাবে লেখা হয়, যখন এটাকে ইউজ করব তখন আরেকটা ভিন্ন ভাবে লেখা হয়। সো আমি যদি একটা ভেরিয়েবল লিখি লাইক ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার 100, এটাকে আমরা ডিক্লেয়ার বলছি। ডিক্লারেশন পিরিয়ডে এই ভার লেখাটা স্ট্যান্ডার্ড, নট আ রুলস। রুলস না যে ভার লিখতেই হবে ম্যান্ডেটরি, এরকম কোনো জায়গায় লেখা নেই। আপনি লিখলে ভুল হবে না, বরঞ্চ স্ট্যান্ডার্ড হবে, কাজটা স্মার্ট হবে, বাট না লিখলেও কোনো ভুল হবে না, রাইট? বাট আমি যখন এই ভেরিয়েবলটা ইউজ করতে যাচ্ছি, যে লাইক আমি এই ভেরিয়েবলটা এরকম করব ফার্স্ট নাম্বার প্লাস মাইনাস ফার্স্ট নাম্বার মাইনাস 10, এরকম কোন একটা স্টেটমেন্ট, এটাকে প্রোগ্রামিং এর ভাষায় এই লাইন অফ কোডকে কি বলা হয়? স্টেটমেন্ট। প্রোগ্রামিং এর ভাষায় কোন সিঙ্গেল লাইনের কোডকে আমরা কি বলবো? স্টেটমেন্ট। স্টেটমেন্ট ক্লোজ হবে কি দিয়ে? সেমিকোলন দিয়ে। ওকে, আমি যদি উপরের লাইনটা ক্লোজ না করি অটোমেটিক একটা এরর জেনারেট হবে যদি আমি এই ফাইলটা রান করাই। এখন একটু খেয়াল করেন যে আমি এই ফাইলটাকে যদি রান করাই, জাস্ট এখানে সেমিকোলনটা তুলে দিয়েছে, এখানে একটা হলুদ মার্ক চলে আসে, খেয়াল করেছেন? এক্সপেক্টেড সেমিকোলন সে বলেই দিচ্ছে। তারপরেও আমি এটাকে চেক করে দেখি, একটু খেয়াল করেন কোন আউটপুট আছে? কোনো আউটপুট নেই। বা আমি যদি এখানে কোনো আউটপুট তৈরিও করে রাখি, এর উপরেও যদি আমি কোনো আউটপুট তৈরি করি, document.write জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, কিন্তু জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল শো করছে। বাট আমি যদি এখানে যাই, একটু খেয়াল করি কি হচ্ছে, আবারও কিন্তু আমার জাভাস্ক্রিপ্টের আউটপুট আসছে। তো এই যে জায়গাটা কি এরর হয়েছে এটা দেখার উপায় হচ্ছে রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট বলে একটা বিষয় আছে, একটু খেয়াল করেন, পেয়েছেন? ইনস্পেক্ট এলিমেন্ট। ইনস্পেক্ট এলিমেন্টে আসলে কনসোলে যদি আমরা যাই, ইনস্পেক্টে কনসোলের মধ্যে যখন আসি তখন কিন্তু কোনো এরর সে পাচ্ছে না। বেসিক্যালি এই সেমিকোলনটা না দেওয়াতে সে এটাকে একটা ওয়ার্নিং হিসেবে নিয়েছে, আর যদি এরর হতো তাহলে কিন্তু ভিন্নভাবে এররটা শো করতো। আমি একটু শো করি একটা এরর, একটু খেয়াল করেন, এখানে বাতির সাথে লাল হয়ে গেছে না? হ্যালো, দেন আমি ইচ্ছে করেই এরর জেনারেট করার চেষ্টা করছি, যে এরর জেনারেট হলে কি হয়, কোথা থেকে দেখতে হয়। এখানে কি একটা রেড মার্ক এসেছে না, খেয়াল করেছেন? এক্সপেক্টেড বাট ফাউন্ড, এরকম একটা মেসেজ দেখাচ্ছে।
সো আমি যদি এটাকে লোড দেই, আউটপুট চলে গেছে, এখানে লেখা দেখাচ্ছে কি সিনট্যাক্স এরর, মিসিং রাইট ব্র্যাকেট আফটার আর্গুমেন্ট লিস্ট, রাইট? আমি যদি এখানে প্রেস করি ওই কোডের কাছে চলে যাবে। এই যে ইন্ডেক্সে লাইন নাম্বার কত 47, সো লাইন নাম্বার 47 এ আমার এররটা চলে আসে, মানে লাইন নাম্বার 47 ইন্ডেক্স কত, ইন্ডেক্স নাম্বারের লাইন নাম্বার 47 এ এই জায়গাটাতে আমার এররটা রয়েছে। আমি যখন আমার ব্র্যাকেটটা দিচ্ছি সঙ্গে সঙ্গে এখানকার এরর মার্কটা চলে গেছে। আবার যদি ব্রাউজারে যাই এবং ব্রাউজারে গিয়ে সেটা লোড করাই, আমার এখানে এরর চলে গেছে, সাথে সাথে আমার আউটপুটও দেখাচ্ছে। আচ্ছা, যখন আমি এররের কথা বলছিলাম যে জাভাস্ক্রিপ্টের এরর, জাভাস্ক্রিপ্টে যদি এরর হয় তখন কিন্তু কোনো আউটপুটই ডিসপ্লে করবে না। সো এখানে এরর হয়েছে, এই আউটপুটটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি যদি ইচ্ছে করে আমার 49 নাম্বার লাইনে এরর করি, একটু খেয়াল করেন, সেক্ষেত্রে তো আমার 47 48 এ কোনো এরর নেই, আমার আউটপুট আসার কথা না? আমার আউটপুট আসার কথা। স্টিল কি একটা এরর থাকাতে সে পুরো পেজের আউটপুটকে কিল করে দিচ্ছে। সো এখানে দুইটা ইঞ্জিন কাজ করে জাভাস্ক্রিপ্টের বেলায়, ব্রাউজার দুইটা ইঞ্জিন ইউজ করে, একটা হচ্ছে পার্সার, দ্বিতীয়টা হচ্ছে কম্পাইলার। নামটা একটু শুনেন, প্রয়োজনে টুকে রাখেন, পরে এটা নিয়ে একটু পড়াশোনা করেন যে বেসিক্যালি পার্সার কি আর কম্পাইলার কি। কম্পাইলার একটা সাবজেক্ট, সো এই অল্প সময়ের আলোচনায় কম্পাইলার সম্পর্কে অধিক বেশি ধারণা আপনাদের দেওয়া সম্ভব না, বাট ছোট্ট করে একটা বিষয় বললে আপনারা হয়তো কিছুটা বুঝতে শিখবেন বেসিক্যালি পার্সারটা কি, কম্পাইলারটা কি। পার্সার হচ্ছে এমন একটা ইঞ্জিন যে কোড যখন রান হয় ওটাকে চেক করতে থাকে তার কোনো সিনট্যাক্স এরর আছে কিনা। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পার্সার কম্পাইলার পাশাপাশি চলতে থাকে, আগে সামনে পার্সার যায়, পিছনে কম্পাইলার যায়, যারা মূলত সিঙ্গেল লাইন কোড এক্সিকিউট করতে থাকে। HTML, CSS এরা সিঙ্গেল লাইন কোড এক্সিকিউট করে। সো কম্পাইলার এবং পার্সার, কম্পাইলার পেছনে থাকে, পার্সার সামনে থাকে। পার্সার যদি বলে যায় যে ওকে সিনট্যাক্স ইজ ওকে, দেন কম্পাইলার কোড অটো এক্সিকিউট করে দেয়, সে বসে থাকে না। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, জাভাস্ক্রিপ্ট, C++, পার্ল, পাইথন, রুবি, প্যাসকেল, এই ল্যাঙ্গুয়েজগুলোতে ফার্স্টে কম্পাইলার সকল কোড পার্স করে ফেলে। যখন সে ক্লিয়ারেন্স দেয় যে না এখানে কোনো এরর নেই, তখনই শুধু কম্পাইলার রান করে, তার আগ পর্যন্ত কম্পাইলার রান করে না। ক্লিয়ার? সো পার্সারের কাজ কি? সিনট্যাক্স চেক করা। কম্পাইলারের কাজ কোড বুঝে আউটপুট জেনারেট করা। পার্সার সিনট্যাক্স চেক করে, যদি সিনট্যাক্সে কোনো মিস্টেক থাকে সিনট্যাক্সে, সেক্ষেত্রে সে এরর কোডটা আউটপুট আকারে দেখিয়ে দেয়। কম্পাইলার যখন এরর ক্লিয়ার থাকে দেন সে তার কম্পাইলিংটা শুরু করে। ক্লিয়ার? গুড। সো আমরা দেখতে পাচ্ছিলাম যে জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোড লিখছিলাম, এই যে আমি স্টেটমেন্ট ক্লোজিংটা অফ করে দিচ্ছি, একটা একটা করে ওয়ার্নিং জেনারেট হচ্ছে, এটা কিন্তু এরর আকারে জেনারেট হচ্ছে না, কিন্তু এই ওয়ার্নিং গুলো যখন লিনাক্স সার্ভারে যাবে বা লিনাক্স মেশিনে আমি ডেভেলপমেন্টে যাব, তখন এই সরাসরি এররই জেনারেট করবে। সো উইন্ডোজ মেশিনে ডেভেলপমেন্টের লিমিটেশন গুলোর মধ্যে এটা একটা, যে উইন্ডোজ মেশিনে আমরা যখন কোড লিখি অনেক কিছুই আমাদের সামনে আসে না, এক্সপোজ হয় না, বাট যখন এটা ডেপ্লয় করি তখন আমাদের মাথা আর ঠিক থাকে না, কারণ ম্যাক্সিমাম সাইট ডেপ্লয় হয় লিনাক্সে, লিনাক্স সার্ভারে, রাইট? অপারেটিং সিস্টেম লিনাক্স, তার বিহেভিয়ার হচ্ছে কেস সেন্সিটিভ, উইন্ডোজ কিন্তু কেস সেন্সিটিভ না। ওকে, সো তার কিছু লিমিটেশনস রয়েছে। সো যে কারণে বড় বড় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা লিনাক্স প্ল্যাটফর্মই ইউজ করে থাকি। ডেভেলপার্স মেশিন গুলো সব কি হবে? লিনাক্সে। ওকে, সো এরর গুলো আমি রিজলভ করে নিয়ে সামনে আগানোর চেষ্টা করছি। তো আমি ভেরিয়েবল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ভেরিয়েবলের সংজ্ঞা বলেছি, ভেরিয়েবলের রুলস নিয়ে আমি আগানোর চেষ্টা করব। এটাকে আমরা কি বলছিলাম? ভেরিয়েবলের ডিক্লারেশন।
এখন ভেরিয়েবল লিখার কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে, আমি ইচ্ছে মতো লিখতে পারবো না। প্রথম রুলস, ভেরিয়েবলের নামের সামনে var এবং স্পেস থাকবে, দেন ভেরিয়েবলের নামটা দিতে হবে, বাট var লেখাটা ম্যান্ডেটরি না। ওকে, দ্বিতীয় রুলস মানে সেকেন্ড যে রুলসটা, ভেরিয়েবলের নামের মধ্যে ক্যাপিটাল A to Z, স্মল a to z এবং 0 to 9 সাথে আন্ডারস্কোর, টোটাল কয়টা? 63 ক্যারেক্টার থাকতে পারবে। টোটাল ক্যারেক্টার কয়টা থাকতে পারবে? 63, এর বেশি ক্যারেক্টার থাকতে পারবে না। সো এর বাইরে কোনো কিছু ভেরিয়েবলের নামের মধ্যে দেওয়াও যাবে না। আমি যদি এভাবে লিখি তাহলে এটা কারেক্ট সিনট্যাক্স হবে কি? স্পেস দেওয়াতে প্রথমটুকু ঠিক আছে, ফার্স্ট, বাট স্পেস নাম্বার এর সামনে কিন্তু অটোমেটিক একটা রেড মার্কস বসে গেছে, খেয়াল করেছেন? দ্যাট মিন্স এটা একটা এরর। আপনি নাম্বার দিতে পারেন মাঝখানে, কারণ আমার এই লিস্টে নাম্বার আছে। আপনি আন্ডারস্কোর দিতে পারেন, আমার লিস্টে আন্ডারস্কোর রয়েছে। প্লাস অ্যাকসেপ্টেবল না, হাইপেন অ্যাকসেপ্টেবল না। সো আপনি শুধু অ্যালফাবেট ইউজ করবেন, নাম্বার অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, এটা সেকেন্ড রুলস। থার্ড রুলস হচ্ছে, যদিও নাম্বার আমাদের নামের মধ্যে অ্যালাউড, বাট নাম্বারটা শুরুতে লেখা যাবে না, রাইট? নাম্বারটা কি অ্যালাউড না? নামের মধ্যে অ্যালাউড, আপনি প্রথমে না লিখে পরে সব জায়গাতে নাম্বার লিখেন, নো প্রবলেম, বাট আপনি শুরুতে লিখতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। আপনি শুরুতে আন্ডারস্কোর লিখতে পারেন, তারপরে আপনি এভাবে লিখতে পারেন। বিষয়টা বোঝা যাচ্ছে? এটা ভ্যালিড ভেরিয়েবল নেম, বাট এটা ইনভ্যালিড, রাইট? সো ভেরিয়েবল লিখার ক্ষেত্রে এই তিনটা রুলস যদি আমরা মনে রাখি তাহলে সিনট্যাকটিক্যাল প্রবলেমে পড়বো না। বেসিক্যালি এখানে দুইটা রুলস। প্রথমটা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে মিল রাখার কারণে আপনি যখন ভেরিয়েবলের নাম লিখবেন ভ্যালু অ্যাসাইন করাটা স্ট্যান্ডার্ড, সো ভ্যালু অ্যাসাইন আপনি করে দেবেন। var লেখাটা উজ্জ থাকে, অ্যাকচুয়ালি অপশনাল, আপনি var লিখতেও পারেন, নাও লিখতে পারেন। ওকে, এবারে আসি বেসিক্যালি স্ট্যান্ডার্ড রুলসে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলেন, নিপা বলেন। আপনি প্রোফাইল ইউআরএলটা ম্যাডামকে পাঠিয়ে দেন, আপনাকে আগে বলেছি কিন্তু। আপনি এটা পরেও অ্যাড করতে পারবেন, এখন একটা কাজ চলছে, ওই কারণে আপনার প্রোফাইল ইউআরএলটা দরকার। আমি বুঝতে পেরেছি, ইউআরএলটা আপনি পাঠিয়ে দেন। ওইটা মোটামুটি আপনার ম্যাডাম গুছিয়েছে, ওইটা গুছিয়ে ঠিক করে নিয়েছে, ওইটা পরে আপনাকে দেওয়া হবে, বা ওইটা আমরা যেখানে ইউজ করতে চেয়েছি সেখানে ইউজ করবো। আপনি শুধু আপনার ইউআরএলটা পাঠান, পাঠালে ওইটা সিভিতে আপডেট করা হবে, দেন আপনি ওটা বসে বসে সুন্দর করে ঠিক করে নেবেন, হাবিবেরটা, আমাদেরটা, অথবা আপনার ম্যাডামেরটা লিখে ঠিক করে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, তো ম্যাডাম আপডেট করে দিচ্ছে। ঠিক আছে? পরে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ম্যান্ডেটরি। ঠিক আছে? ওইটা কালকে সকালে এসে তাহলে ঠিক করে দেবেন। আপনি ক্লাসের জন্য প্রিপেয়ার্ড হয়ে চলে আসুন। আর দুই হচ্ছে যে তাহলে আসুন, ক্লাসে চলে যান, আপনি কোনো একটা সময় ওখান থেকে রওনা নিয়ে এখানে ক্লাসে চলে আসুন। আজকের ক্লাসটা আচ্ছা আমি আপনাকে পরে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
হ্যাঁ আমি জানাচ্ছি আপনাকে, আমি একটু হার্বের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমি সেটাই করছি, বাট কি করা যায় সেটা আমি দেখছি। ঠিক আছে, আচ্ছা যা বলছিলাম আর কি, যে রুলস এর কথা বলছিলাম, তাহলে আমি একজনের কাছ থেকে স্পেসিফিক করে শুনবো। এমবিএ হ্যাঁ, আপনি একটু বলেন প্রথম রুলসটা কি ছিল ভেরিয়েবলের? কি করতে হবে সেখানে? ডিক্লারেশন পিরিয়ডে ভাল লিখতে হবে, ইউজের সময় ভাল লিখার দরকার নেই। সেকেন্ড রুলসটা কি ছিল? কেমিস্ট্রি। ফিলোসফি। হ্যাঁ, 63 ক্যারেক্টারের মধ্যে থেকেই আপনাকে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। হ্যাঁ, ফিলোসফি বলেন। থার্ডটা কি ছিল? হ্যাঁ, ওইটা তো বলা হয়েছে, লাস্টেরটা বলেন। লাস্টেরটা বলেন, একদম লাস্ট রুলসটা। নাম্বারটা শুরুতে আসতে পারবে না। ওকে, নাইস। সো আমরা তিনটা রুলস জানলাম, আপনাদের দিয়ে বলালাম, আপনারা শুনলেন, ভিডিওতেও আছে। আই হোপ আপনারা ধরতে পারবেন। এবার আসি নামে। অনেক জায়গায় নাম উল্লেখ করতে হবে। আমরা যখন প্রোগ্রামিং করব আমাদের একটা বড় লিমিটেশন আছে, আমরা নাম দিতে পারি না। হ্যাঁ, আমরা নাম দিতে গেলেই এলোমেলো নাম দিয়ে বসে থাকি, রাইট? চিন্তা ভাবনা করি না, এবং এমন কিছু নাম দেই দুদিন পরে নিজেও বুঝি না। বিষয়টা বুঝতে পেরেছি? সো নিজের কোড নিজে না বুঝতে পারে এটা কত বড় অন্যায় সেটা বলে বোঝানো যাবে না। যদি আমাকে বলা হয় কত বড় অন্যায়, তাহলে আমি বলবো যে ওই গোয়াতে নামে যে কারাগার আছে ওখানে পাঠিয়ে দেওয়ার চাইতে বড় অন্যায়। বুঝতে পেরেছে? তো ওখানে পাঠিয়ে দেওয়ার মতো অন্যায় বলা হয়। যে সবচেয়ে কুখ্যাত যে অপরাধীরা আছে ওয়ার্ল্ডে, তাদেরকে কিন্তু ওখানে গিয়ে রাখা হয়। তো আপনি ওই লেভেলের অপরাধী হয়ে যাবেন যদি আপনি নাম লিখতে ভুল করেন, নিজের কোড না বুঝতে পারেন, তাহলে এর চেয়ে বড় অন্যায় কিন্তু আর হবে না, রাইট? আর অপমানটাও কিন্তু বিশেষ, তাই না? যে নিজের কোড নিজে বুঝতে না পারাটা। যাই হোক, অনেক জায়গায় নাম লিখতে হয়। আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন কত জায়গায় নাম লিখতে হবে সেটা আমার একটা লিস্ট দিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, অনেকগুলো নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু আমি বলি, প্রজেক্ট যখন করবেন প্রজেক্টের ফোল্ডার নামটা মিনিংফুল হবে। যে লাইক আপনি একটা হিস্টোরিক্যাল ওয়েবসাইট বানাচ্ছেন,
কোন জায়গার উপরে হিস্ট্রি তার নামটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেওয়ার চেষ্টা করবেন। ফোল্ডার নেম, ফাইল নেম, ভেরিয়েবল নেম, অ্যারে নেম, ফাংশন নেম, ক্লাস নেম, নেম স্পেস নেম, ইন্টারফেস নেম, এটা বেসিক্যালি প্রোগ্রামিং রিলেটেড। এইগুলো হচ্ছে প্রোগ্রামিং এর জন্য, রাইট? এগুলো হচ্ছে ফোল্ডার স্ট্রাকচারের জন্য। তারপরে আছে হচ্ছে ডেটাবেস নিয়ে, ডেটাবেসের নাম, ডেটাবেসের টেবিলের নাম, ডেটাবেসের কলামের নাম, এগুলো কিন্তু সুন্দর করে আপনাকে দিতে হবে। তারপরে আসছে এই দুটো আপনাদের জন্য, এই দুটো হচ্ছে আপনাদের উপরের তিনটা আর নিচের দুটা, এই পাঁচটা কাজে লাগবে। আপনারা যখন কোনো ফর্ম তৈরি করবেন, ফর্মের একটা সুন্দর নাম থাকে, ফর্মের ভেতরে যখন ফিল্ড লেখা হয় সেই ফিল্ডগুলোর কিন্তু নাম দিয়ে দিতে হয়। সো ডিজাইনার কিন্তু এই কাজগুলো করে দেয়। যখন ডেভেলপমেন্টে চলে যায় তখন ডিজাইনারের কোডের উপর বেস করে কিন্তু ওই ফিল্ডের নামগুলো পরবর্তীতে আরেকটু স্মার্ট করা হয়, বা আপনি যদি কোনো স্মার্ট নাম দিয়ে দেন সেটাই শেষ পর্যন্ত কন্টিনিউ করা হয়। ওই ফর্মের নামটাই ভেরিয়েবলের নাম হয়, ওই ফর্মের নামটাই অ্যারের ইন্ডেক্সের নাম হয়, ওই ফর্মের নামটাই আবার চলে যায় কোথায়, ডেটাবেসের টেবিলের কলাম নামে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি নামগুলো দেওয়া। সো আপনি যদি নাম দিয়ে ভুলে যান তাহলে বুঝতেই পারছেন কত বড় অন্যায় করছেন, রাইট? আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে নামগুলো দেওয়ার কিন্তু রুলস রয়েছে, স্ট্যান্ডার্ড রুলস বলা হয়। আমরা যখন নাম দিব তিনটা স্ট্যান্ডার্ড রুলস মেনে নামগুলো দেওয়ার চেষ্টা করব। তিনটে স্ট্যান্ডার্ড রুলস বলছি, স্ট্যান্ডার্ড রুলস গুলো ভায়োলেট করলে কোনো এরর আসে না। স্ট্যান্ডার্ড রুলস ভায়োলেট করলে চাকরি চলে যায়, শুধুমাত্র এতটুকুই। বুঝতে পেরেছি? কোম্পানিতে সিনট্যাক্স রুলস ভায়োলেট করলে এরর আসে, বাগ আসে, সেটা সলভ করার জন্য সময় দেয়। আর স্ট্যান্ডার্ড রুলস ভায়োলেট করলে এরর বাগ কিছু আসে না, শুধু চাকরি চলে যায়। তেমন কোন সিরিয়াস ইস্যু না। আমি বোঝাতে পেরেছি? সো এটার কারণ হচ্ছে যে যখন কোনো বাগ আসে না, এই কোড ওকে, এই কোড যখন কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, আমার চোখেও আসছে না, আমার চোখে যখন আসছে না এটা হাইড অবস্থায় থাকছে, আপনি পরের দিন বেশি স্যালারি জব নিয়ে ভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, আর আমার কোড ওই জায়গাটা একেবারে এমন সিরিয়াস অবস্থায় পড়ে গেল যে অন্যজন এসে ওই কোড বোঝা তো দূরের কথা, অন্য কোডও হজবরল করে ফেলবে, রাইট? সো আমার পুরো প্রজেক্ট নিয়েই টানাটানি বেঁধে যাবে। সো ওখানকার পানিশমেন্ট একটু বেশি। বুঝতে পেরেছি? স্ট্যান্ডার্ড আপনাকে ফলো করতেই হবে। টিম লিডার কোনো কিছু না দেখলেও একবার করে হলেও, সে সকাল থেকে বিকেলে যদি সারাদিন বসে চা আর চ্যাটই করে, শেষে যাওয়ার আগে একটা করে লাইন চেক করে চলে যায়, জাস্ট ওপর থেকে টান দিয়ে নিচে চলে আসে, এমন কোনো কিছু তার চোখে আসছে কিনা যা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছে। বুঝতে পেরেছেন? কিছু না দেখলেও সে স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কিনা সেটা চেক করে নেয়। সো খুবই গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড কোড লেখাটা। সো নামের জন্য স্ট্যান্ডার্ড, বা যখনই ট্রেনার বলবে যে এটা স্ট্যান্ডার্ড, সো ওটা খুব সুন্দর করে বসে শক্ত হয়ে শুনতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? আর সিনট্যাক্স রুলস ভায়োলেট করলে কোনো কিছু আমার করার দরকার নেই, আপনিই করে নেবেন, কারণ আপনি আর সামনে আগাতে পারবেন না। ক্লিয়ার? সো নেমিং এর জন্য ফার্স্ট রুলসটা হচ্ছে মিনিংফুল নেম। ওকে, আপনাকে দিতে হবে কি, আপনাকে মিনিংফুল নেম দিতে হবে। টপিকের সঙ্গে রিলেটেড, আপনার নামের সঙ্গে মিলে যাচ্ছে সে ধরনের কোন একটা নাম আপনাকে সেট করতে হবে। টপিকের সাথে রিলেটেড আমি বলছি যে আপনার কাজের সাথে সম্পর্কিত, রাইট? আপনার কাজের সাথে সম্পর্কিত এবং নামটা আপনি যা দিচ্ছেন সেটা বেসিক্যালি তার সঙ্গে স্যুট করছে, মিলে যাচ্ছে। আমি কোনো দুইটা নাম্বার নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, একটা নাম্বার ফার্স্ট নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড নাম্বার বলছি। সো ভেরিয়েবলের নামও কি হবে? ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। আমি যদি বলি আপনাদের নাম নিব, নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ, তখন আমি বলবো কি ফার্স্ট নেম লাস্ট নেম, রাইট? আমি ওইটা হয়তো এক্স বা ওয়াই এর মধ্যেও রাখতে পারি, কাজও করবে, বাট পরে আমি বুঝতে পারবো না এক্স কি ওয়াই কি। সেটা বোঝা যাচ্ছে? জি জি, একটু বন্ধ করে দেন।
ডাবল ডাবল শিয়াম একটু দেখো, আমি কন্টিনিউ করি। আচ্ছা, আমি যা বলছিলাম যে ফার্স্ট রুলসটা হচ্ছে মিনিংফুল নেম আপনাকে দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট নেম দিতে হবে, এবং এটা এমন ভাবে দিতে হবে যেন এটা স্যুট করে কার সাথে, আমার কাজের সাথে, রাইট? সো ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, ক্লিয়ার? ওকে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রিডেবল। রিডেবল নেম আপনাকে দিতে হবে। সো রিডেবল নেম বিষয়টা কি? রিডেবল হচ্ছে আপনি যখন মিনিংফুল নাম দিচ্ছেন, একাধিক নাম সেখানে আপনি মানে একাধিক ওয়ার্ড দিয়ে একটা নাম আপনি সেট করছেন, তাই না? একাধিক ওয়ার্ড দিয়ে নামটা সেট করছেন, যে লাইক আপনি যদি এভাবে লিখেন, আচ্ছা শিয়াব একটু ঠিক করো তো। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তখনই লাফিয়েছে। বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট দরকার, ভালো করে না, ওরা তো দেখে গেল যে এরকম তুরুপ তুরুপ করে, আমরা তাও ক্লাস করি, তাই না? বুঝতে পারছেন যে আমরা বন্ধ করে রাখি ঠিক আছে, বলে ডাকবো। আচ্ছা, আমরা একটু আগাই। সো এটাকে আমরা বলছিলাম মিনিংফুল নেম, তাই না? এটাকে কিন্তু মিনিংফুল নেম আমি দিয়েছি, বাট এটা সবার জন্য পড়াটা কিন্তু কঠিন। যারা একেবারে ফার্স্ট টাইমের জন্য দেখছে, এটা যদিও আমি লিখেছি ফার্স্ট নেম, সবাই একবার দুইবার শুনেছি, দেখছি, বোঝা যাচ্ছে এটা ফার্স্ট নেম, বাট এটা কিন্তু ভালো করে পড়া যাচ্ছে না, পড়াটা কঠিন হচ্ছে। দুইটা ওয়ার্ড আছে, বাট দুইটা ওয়ার্ডকে সেপারেট করা নেই, রাইট? সেপারেট করাটাকে বলা হয় রিডেবল। সো এটাকে রিডেবল হতে হবে। প্রোগ্রামিং এর দুইটা স্ট্যান্ডার্ড আছে। ওয়েব ডেভেলপমেন্টের মার্কেটটা দখল করে আছে মূলত পিএইচপি আর জাভা। পিএইচপির জন্য জেন্ড স্ট্যান্ডার্ড আর জাভার জন্য সানজাভা স্ট্যান্ডার্ড। ওকে, আমি যা লিখেছি এটা জেন্ড স্ট্যান্ডার্ডে। সো আমি যেটা ফলো করেছি সেটা কি জেন্ড স্ট্যান্ডার্ড। আর যখন আমি এইভাবে লিখবো তখন এটাকে আমরা বলবো কি সানজাভা স্ট্যান্ডার্ড, রাইট? এটাকে ক্যামেল কেসিং বলা হয়। এখানেও কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা ওয়ার্ড, পরেরটা আরেকটা ওয়ার্ড, রাইট? আর এখানেও কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালোভাবেই প্রথমটা কি একটা ওয়ার্ড, দ্বিতীয়টা আরেকটা ওয়ার্ড, মাঝে কি আন্ডারস্কোর। ওকে, সো আপনি মিনিংফুল করতে গেলে কিন্তু আপনাকে একাধিক ওয়ার্ড লিখতে হবে, আর একাধিক ওয়ার্ড লিখতে গেলে তার মাঝখানে কি দিতে হবে? স্পেস দিলে তো হবেই না, এরর আসবে। তো সেই ক্ষেত্রে আপনি ক্যামেল কেসিং করতে পারেন অথবা আন্ডারস্কোর। আমরা প্রিফার করব কি আন্ডারস্কোর। এখন অ্যাসাইন করা হয় নাই, কোনো কিছু দেই নাই এই কারণে। আচ্ছা, যখন এতটুকু লিখে দিব এবং সামনে ভাল লিখা হবে তখন সব চলে যাবে। আচ্ছা, থার্ড রুলসটা কি? থার্ড রুলসটা হচ্ছে অল স্মল লেটার, রাইট? যখনই আমি প্রোগ্রামিং এর কোনো সিনট্যাক্স লিখবো, আমি তো শুধু নামের ক্ষেত্রে বললাম, এটা এভরিওয়্যার, সব জায়গায় আমরা স্মল লেটার ইউজ করব। সব জায়গায় আমরা ইউজ করব কি স্মল লেটার। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আমরা স্মল লেটার কথা বলছি, কারণ স্মল লেটারে লিখলে আমাকে ক্যাপিটাল স্মল লেখা হয়েছে কিনা সেটা কখনো চিন্তা করতে হবে না। দ্বিতীয় হচ্ছে কেস সেনসিটিভনেস নিয়ে আমাদের কোনো মাথা ঘামাতে হবে না, রাইট?
এবং যখন আমি স্মল লেটারে লিখছি তখন কিন্তু আমার কখন ক্যাপস লক ধরতে হবে কখন ধরতে হবে না সেটাও মাথায় আনার কোনো দরকার নেই। লেখাটাও সহজ এবং খুব স্মুথলি আমি প্রোগ্রামিং করতে পারবো। যদিও নামের মধ্যে আমি ক্যাপিটাল লেটার দিতে পারি, সেটা কিন্তু রুলসে রয়েছে, বাট প্র্যাকটিস না করলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এবং নামের মধ্যে আমরা কখনো নাম্বারও ইউজ করব না। তো শুধুমাত্র আমরা যদি বলি যে ভেরিয়েবলের জন্য 63 ক্যারেক্টার দেয়া আছে, বরাদ্দ আছে, ঠিক আছে, গুড, বাট আমরা বলবো যে ভেরিয়েবলের জন্য আপনি ইউজ করবেন অনলি 27 ক্যারেক্টার, A to Z স্মল আর আন্ডারস্কোর। আপনি ক্যাপিটাল অ্যালফাবেট বা নাম্বার ইউজ করবেন না। ওকে, ভেরিয়েবলের নেমিং এর সময় বা যে কোনো নাম দেওয়ার ক্ষেত্রে নিউমেরিক ভ্যালু ইউজ করাটা বোকামি এবং স্ট্যান্ডার্ড ভায়োলেশন হবে। সো স্ট্যান্ডার্ড ভায়োলেট হলে কি হবে সেটা কিন্তু আমি আগেই বলেছি। ক্যামেল কেসটা আমরা ফলো করতে বলছি না, এটা তো স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, এটা জেন্ড স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে পিএসপি, যেটা সবচেয়ে বড় স্ট্যান্ডার্ড। নামের কোনো ক্ষেত্রেই আমাদের তো বাদ কিছু কি নিউমেরিক ভ্যালু ইউজ করা যায়, এটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না, ব্যবহার করতে রুলসে পড়ে, আপনি ব্যবহার করতেই পারবেন, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে এটা পড়ে না। ওকে, সো আমি ভেরিয়েবল নিয়ে কথা বলেছি, জাস্ট স্টার্টিংটা আমি জাস্ট শুরুটা করে দিলাম, এরপরে আস্তে আস্তে গাড়ি চলতে থাকবে। ওকে, সিনট্যাক্স আপনারা শিখতে থাকবেন, নিজের ইচ্ছেতে কিছু প্রোটোটাইপ ডেভেলপ করার চেষ্টা করবেন, ট্রেনারদের কাছ থেকে নতুন নতুন কাজ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করবেন। সময় নষ্টটা না করার চেষ্টা করবেন, রাইট? আর বেশি বেশি কাজ করার চেষ্টা করবেন। ওকে, সময় কাজে লাগানোর চেষ্টা করবেন। আবারও বলছি, সময় নষ্ট না করা যায় সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। ওকে, আরেকটা কাজ আপনারা করবেন, আজকে কি কি কাজ আপনার করা উচিত হয় নাই বাট আপনি করেছেন সেটাও প্রতিদিন লেখার চেষ্টা করবেন। দেখবেন যেন লিস্টটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে এবং আস্তে আস্তে আপনি পরিণত হচ্ছেন। ওকে, সো কি কি কাজ করাটা আমার জন্য অন্যায় হয়েছে সেটা যদি আমি অন্যায়টা ভালো মতো ডিফাইন করতে পারি, ডেফিনেটলি আফটার সাম ডেজ আমি খুব ভালো একজন মানুষ হিসেবে সামনে দাঁড়াতে পারবো, নিজের সামনে, রাইট? সো দ্যাটস অল, থ্যাংক ইউ।